এমন সময় হঠাৎ রুদ্র এসে চেয়ার টেনে বসলো। দাদিন বলল। কিছু বললি? রুদ্র উত্তর করল না, নিজের মতো গম্ভীর হয়ে কয়েক পল বসে থেকে হাত বাড়িয়ে জগ থেকে আস্তে আস্তে গ্লাসে পানি ভরল। ভাবটা এমন যে সে পানি পান করতে এসেছে, অথচ হৈমি বুঝলো তার উদ্দেশ্য অন্য কিছু। হলেও তাই গ্লাসে পানি ঢালতে ঢালতে সে হৈমিকে উদ্দেশ্য করে দাদিনকে বলল। দাদিন 2 মাস চলছে। এ মাসে বড় বড় হাত, বড় বড় দাঁতওয়ালা মৌমাছিরা সুধা বানের জন্য ভোঁ ভোঁ করছে। ওপরওয়ালার দান করা মধুচক্র শুধু আমার মৌমাছির জন্যই বরাদ্দ। দুর্বেদ্য কথাগুলো শেষ করে ঢকঢক করে পানি পান করল রুদ্র। অধরে তির্যক হাসি ফুটিয়ে তুলে প্রকার দৃষ্টিতে কয়েক পল তাকিয়ে রইল হৈমির দিকে। ওই দৃষ্টির গভীরতা একদম বুকে গিয়ে লাগলো হৈমির। অদ্ভুত এক যন্ত্রণার অনুভূতি হলো তার। ততমত খেয়ে উঠে দাঁড়ালো সে। উঠে দাঁড়ালো রুদ্র নিজেও, রাশভারী কণ্ঠে উচ্চারণ করলো। সো হটেস্ট হানিকম্ব। ধীর পায়ে চলে গেল রুদ্র। হৈমি স্থির দৃষ্টিতে তাকিয়ে বুকের ভিতরে ধকধকে অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইল। দাদিন ডাকলো। ওই মেয়ে, খাওয়া শেষ করো। হৈমি আনমনেই বলে উঠল। সুরা মাস মানে কি দাদিন? চৈত্র মাস। কিন্তু এখন তো শ্রাবণ মাস চলছে। ঠোঁট টিপে হেসে দাদিন বলল। এই চৈত্র মাস সেই চৈত্র মাস না রে। এই চৈত্র মাস মানে মধুর মাস। যেমন তোর ভাই আর ভাবি মধুর মাস চলছে। শেষ পর্যন্ত হৈমি যখন রুদ্রর বলা সুরা মাসের অর্থ বুঝলো, গাল দুটো লাল হয়ে কান দুটো গরম হয়ে উঠল তার। বিড়বিড় করে আওড়ালো। পুরাই নষ্ট মাইন্ডেড লোক। আল্লাহ কি বাসটাই খেলাম। এই বাস কবে দূর হবে? কবে কবে? উফ। লুডো খেলার জন্য তোড়জোড় শুরু হলো। সূচনার ভীষণ মাথা ব্যথা করছিল বলে সে রুমে এসে শুয়ে পড়েছে। মাহের, হৈমি, সাদমান আর সোহান একদান খেলল। এরপর মাহের উঠে গেল। শুরু হলো সাদমান, হৈমি, সোহান আর রোশানের খেলা। মায়ের সূচনার রুমে গিয়ে দেখলো সূচনা শুয়ে আছে, চোখ দুটো বন্ধ। কেন জানি মনে হলো সে ঘুমায়নি, তাই বলল। মাথা ব্যথা কমেছে? সঙ্গে সঙ্গে চোখ খুলল সূচনা, জিজ্ঞেস করলো। কে জিতলো? হৈমি, আমার প্রশ্নের উত্তরটা? মেডিসিন নিয়েছি, কমে যাবে। মায়ের কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। সূচনা তার দিকে তাকিয়ে তার চাহনি দেখে বলল। কিছু বলতে চান? সূচনা উঠে বসলো, গলায় ওড়নাটা আরো শক্ত মতন জড়িয়ে ঠিকঠাক হয়ে বসে প্রশ্ন করলো। আমার প্রতি আপনার কোনো ক্ষোভ রয়েছে? আশ্চর্য হয়ে মাহের বলল। ক্ষোভ? তাও আপনার উপর? ইম্পসিবল। এমন মিষ্টি একটা মেয়ে, বন্ধু, বউয়ের উপর ক্ষোভ রাখা ইম্পসিবল। মায়ের মুখপানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সূচনা। আনমনেই ভাবল। আমি কি সত্যি আপনার মতো মানুষকে ডিসার্ভ করি? আপনি যে অনন্য, আর আমি নগণ্য। মুখে বলল। আমি যে আপনাকে বঞ্চিত করছি, এ নিয়ে কোনো অভিযোগ নেই। ভ্রু বাঁকিয়ে মাহের প্রশ্ন করলো। ক্লিয়ার করে বলুন। আসলে দাদিন আমার আর আপনার ব্যাপারে জিজ্ঞেস করায় সত্যি বলে দিয়েছি। বিয়ের পর এইসব নিয়ে দাদিরা কথা তুলেই। দাদিকে আমি মিথ্যে বলতে পারি না, তাই সত্যিই বলেছি। সব শুনে সে ভীষণ বকেছে আমায়, বলেছে আমি পাপ করছি। ভীষণ রকম সিরিয়াস মুখভঙ্গি নিয়ে সূচনার সামনে বসলো মাহের, বলল। তাই বুঝি? তো কি কি বলেছেন দাদিন? বাসরাতে স্বামীকে তার অধিকার থেকে বঞ্চিত করলে পাপ হয়। হুম, শুধু বাসরাতে নয়, বিয়ের পর থেকে প্রতিটা রাতেই। মুখ ছোট করে তাকিয়ে রইল সূচনা। ঠোঁট টেপে হাসি আটকে বিছানা থেকে নামতে নামতে মাহের বলল। ম্যাডামের মাথা ব্যথার কারণ তাহলে এটা? ধীর গতিতে সূচনাও নেমে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে দুহাত গুজে বুক টান টান করে দাঁড়িয়ে এক পা দুপা করে হাঁটতে লাগলো মাহের। ঠোঁটে তার জগতের হাসি লেপ্টে আছে। হাঁটতে হাঁটতে ব্যালকনিতে চলে গেল সে। ইশারা সূচনাকেও যেতে বলল। বড়সড় ব্যালকনিতে বিভিন্ন রং বেরঙের ফুল গাছ দেখতে পেল মাহের, বলল। ফুল ভালোবাসেন? সূচনা মাথা নাড়ালো। সে মুচকি এসে বলল। ফুল ভালোবাসা মেয়েদের মন ফুলোর মতোই সুন্দর হয়। এমন একটা ফুলকে দুঃখ দেওয়ার দুঃসাহস কোন পাষাণের হলো কে জানে। যাকে জন্মদাত্রী দুঃখ দিতে পারে, তাকে পুরো দুনিয়ার মানুষ দুঃখ দেওয়াও অস্বাভাবিক কিছু না। কিঞ্চিত দমে গেল মাহের, বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল। পাশে এসে দাঁড়ান। সূচনা পাশে গিয়ে দাঁড়ালো। পাশ থেকে মাহের শেপ করা চলে দৃষ্টি দেখে জিজ্ঞেস করলো। আপনি চাইলে আপনার অধিকারটুকুর ব্যবহার করতে পারেন। স্পষ্ট বক্তায় মাহের। আমি বাজার থেকে কোনো পণ্য কিনে আনিনি যে ব্যবহার করব। আর আপনি আমার পরিহিত টি শার্টও নন।
সূচনা মাথা নত করে ফেলল। কয়েক পল সময় নিয়ে মাহের বলল, যখন কোনো পুরুষ পারস্পরিক মিলনের উদ্দেশ্যে তার স্ত্রীকে তার শয্যায় ডাকে এবং স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয়, আর স্বামী যদি তার এই আচরণে কষ্ট পেয়ে তার প্রতি নারাজ অবস্থায় রাত অতিবাহিত করে, এই মতাবস্থায় জান্নাতের বাসিন্দারা তাকে সকাল হওয়া পর্যন্ত লানত দিতে থাকে। বুখারি। আমি আপনাকে শয্যায় ডাকিনি, আপনার সঙ্গে ইন্টিমেট হতে চাইনি, সো পাপ পুণ্যের কথা এখানে আসা বেমানান। সূচনার স্পন্দন চঞ্চল হয়ে উঠল। চোখের পলক ঘন ঘন ফেলতে শুরু করলো সে। মায়ের ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, শীতল কণ্ঠে বলল, আমি ভেতরে বাইরে এক মানুষ সূচনা। একজন পুরুষ তার দৈহিক তাড়নার জন্য ভেতরে যদি একটা নারী শরীরকে চায়, আর তার পাশে তার জন্য আপনার মতো একজন বৈধ নারী থাকে, তাহলে কিন্তু সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। ইভেন আমি নিজেও চুপচাপ থাকতে পারতাম না যদি আপনাকে চাইতাম। অকপটে প্রশ্ন সূচনার। তার মানে আপনি আমাকে চাইছেন না? চাইছি, তবে সেটা দৈহিক প্রয়োজন মেটাতে নয়। আপনি এতটা ইম্যাচিওর নন। একজন পুরুষের চোখের ভাষা বোঝার ক্ষমতা অবশ্যই আপনার আছে। বিয়ের পর নারী পুরুষকে শুধু শারীরিক সম্পর্ক করেই কেন, স্বামী স্ত্রীর সম্পর্কে সূচনা করতে হবে। চেনা নেই, জানা নেই, টুকটাক পরিচয় নরনারীর এইরূপ সম্পর্ক অন্তত আমার কাছে স্বাভাবিক মনে হয় না। সম্পর্কের শুরুতে আমি আপনার কাছে বন্ধুত্ব চেয়েছি, হয়তো দুপক্ষের সম্মতিতে। মানসিকভাবে একটি সুন্দর অনুভূতিকে নিয়ে একদিন আমরা স্বামী স্ত্রী হয়ে উঠব। ওই অনুভূতি যতদিন না হচ্ছে ততদিন আমার তরফ থেকে কোনো অভিযোগ নেই। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। অদৃশ্য মোহে পড়ে মাথা নাড়ালো সূচনা। মৃদু হেসে মাহের বলল, আপনি প্লিজ ভুল বুঝে টেনশন করবেন না। আর হ্যাঁ, আপনি যেভাবে স্যাটিসফাইড থাকবেন আমাকে বলবেন। যদি আপনার মনে হয় আমাদের মাঝে গভীরতা আসা উচিত, দ্বিধাহীন বলবেন। না বললেও আমি বুঝবো। আপনার চোখের ভাষা কেন জানি বুঝতে সক্ষম হই। লজ্জায় আরাক্ত হয়ে ব্যালকনি থেকে চলে গেল সূচনা। বলে গেল, আপাতত আমি বন্ধু হিসেবেই স্যাটিসফাইড। মাহের তার পেছন পেছন রুমে গিয়ে চিন্তান্বিত হয়ে বলল, এই দাদিন, আমাদের প্রাইভেসি ভেঙে দিল। শুনুন, ঘরের কথা পরকে বলবেন না। দাদি তো পর নয়। অধর কামড়ে সূচনার দিকে তাকালো মাহের। ভ্রু কুঁচকে বলল, স্বামী স্ত্রীর মধ্যে সে পরই। আমাদের মধ্যে আজ বন্ধুত্ব আছে, কাল সে সম্পর্কে প্রণয় আসবে, পরশু পরিণয় এসব দাদিরকে জানানোর প্রয়োজন নেই। ভবিষ্যতে তারা নিজেরাই টের পাবে আমার প্রণয় পরিণয় সব কমপ্লিট। কিভাবে? বিছানায় আলগোছে শরীর ছেড়ে দিল মাহের। দুহাতে মাথা নিচে রেখে সন্তর্পণে চোখ বুজে বলল, যখন আমাদের বাচ্চারা কান্না করে সবার ঘুমে ডিস্টার্ব করবে, তখনই সবাই টের পাবে। এই, আমি চোখ বুঝেছি। আপনি যত লজ্জা পাওয়ার পেয়ে নিন, দেখবো না। লজ্জা পাওয়া শেষ হলে গুড গার্ল হয়ে পাশে এসে শুয়ে পড়ুন। সূচনা হেসে ফেলল। তার মনে হলো ইতিহাসে তারাই প্রথম বন্ধু যারা কিনা জেনে বসে আছে একদিন তাদের প্রণয় হবে, পরিণয় হবে, আবার বাচ্চাও হবে। কি ভয়ানক সুন্দর ব্যাপারটা। দাদিনের সঙ্গে হৈমির ঘুমানোর ব্যবস্থা করা হলো। লুডো খেলা শেষ করে হৈমি দাদিনের রুমে যাচ্ছিল, এমন সময় তার ফোনে মেসেজ এলো। অনেক লুডো খেলা হয়েছে ডার্লিং, এবার ছাদে এসো, তোমার লম্বা মোটাসোটা মৌমাছি অপেক্ষায় আছে। মেসেজটি দেখা মাত্রই আতঙ্কিত হয়ে দাদিনের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল হৈমি। দাদিন গভীর ঘুমে তলিয়ে সে বার কয়েক ঢোক গিলে কাপা হাতে রিপ্লাই করলো, দাদিনের সামনে কিভাবে যাব? ভাই হেঁটে আসবে। উনি কি ভাববেন? জাস্ট 2 মিনিটস, এর মধ্যে যদি না এলে নিচে গিয়ে কোলে উঠিয়ে ঠোঁটে চুমু খেতে খেতে নিয়ে আসবো। মেসেজটি দেখে হাত থেকে টুপ করে মোবাইলটা পড়ে গেল। তরতর করে ঘামতে লাগলো সে। বুকের ভিতর হৃদস্পন্দনের বাতিটা যেন ঠুস করে নিভে গেল। শ্বাসরোধ করে পা চালালো ছাদের দিকে। পুরো বাড়িতে ঝকঝকে আলো থাকায় মোবাইল ছাড়া যেতে তার একটু অসুবিধা হলো না। ছাদের দরজা অব্দি যেতেই বাঁদিকের দোলনায় বসে দোল খাওয়া রুদ্র বলল, আম হিয়ার ডার্লিং। কেঁপে উঠল সে। বাদিক ফিরে ঢোক গিলল ঘন ঘন। রুদ্র তর্জনী উঁচিয়ে কাছে যেতে ইশারা করলো। হৈমি অনর হয়ে দাঁড়িয়ে, ফলে মৃদু ধমকে উঠল সে। ধমকে হকচকে একটু একটু করে এগোতে শুরু করলো হৈমি। গলায় ঝোলানো ওড়নাটা দিয়ে বারবার শরীর ঢাকতে লাগলো। একবার এক পাশ টানে, আবার আরেক পাশ টানে। রুদ্রর তুখুর দৃষ্টিজোড়া তাকে আপাদমস্তক এমনভাবে দেখছে যে মন চাইছে পুরো শরীরে কম্বল মুড়িয়ে রাখতে, যেন একটু ফাঁকও না থাকে আর এই বদ নজরটাও তার উপর না পড়ে। হৈমি যখন রুদ্রের একেবারে কাছাকাছি চলে এলো, রুদ্র হ্যাঁচকা টান দিয়ে নিজের উপর ফেললো তাকে।
কিঞ্চিত ব্যথায় সূচক শব্দ করলো মেয়েটা। রুদ্র তাকে দুহাতে আবদ্ধ করে নিতেই বলল। উহ, ছাড়ুন, একদম ঠিক হচ্ছে না। আহ! রুদ্র বাঁকা এসে ছেড়ে দিল। হৈমি উল্টে পড়লো ছাদের মেঝেতে। দুহাত মেঝেতে ভর করে মাথা উঁচু করে ভয়ার্ত চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলল। উহ! উচ্চরাবে কতক্ষণ হেসে নিয়েও রুদ্র বলল। এই অশ্লীল শব্দগুলো করে কি মিন করতে চাইছো, ডার্লিং? রেগে মেগে আগুন হয়ে উঠে দাঁড়ালো হৈমি। আকস্মিক রুদ্রের গলা চেপে ধরে চিৎকার করে বলল। আপনি একটা অশ্লীল, অসভ্য, বর্বর মানুষ একটা। আপনার সাহস কি করে হয় আমার সঙ্গে এই অসভ্যতা করার? আর ওই ভিডিও কেন করেছেন আপনি? এসব কেন? চুমু দাও। অগ্নিমূর্তি ধারণ করে সর্বোচ্চ ক্ষোভ প্রকাশ করার মাঝে এমন একটি কথা বলায় ভরকে গেল হৈমি। গলা চেপে রাখা হাতটা আরেকটু শক্ত করে বলল। খুন করে দিব একদম। আর আমি চুমু দেবো? ঘাড় বাঁকিয়ে হৈমি ঠোঁটে আলতো করে চুমু দিল রুদ্র। সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল হৈমি। ঠোঁটে হাত ঘষতে ঘষতে থুতু ফেলল। ইয়াক, থু! চট করে উঠে দাঁড়ালো রুদ্র। এক এক করে পা ফেলে হৈমির দিকে এগিয়ে বলল। আমি বলেছিলাম সাতবানের থেকে দূরে থাকতে, রাইট? থাকুনি। এত বড় ভুলের শাস্তি না দিয়ে চুমু দিয়েছি, খুশি হওয়ার কথা, রাইট? তা না করে তিরিং বিরিং করে লাফাচ্ছ। ড্যাম ইট! বলিষ্ঠ হাতটা বাড়িয়ে হৈমির একটি হাত শক্ত করে চেপে ধরল। উচ্চতা হৈমিতের গলা সমান, তাই তার দিকে সম্পূর্ণ ঝুঁকে গিয়ে বলল। চুমু দাও যেমনটা দাদিনকে দিয়েছো তখন। দাদিনকে চুমু দিয়েছে বলে এখন তাকেও চুমু দিতে হবে? সে আর দাদিনকে এক হলো? এছাড়া দাদিনকে সে গালে চুমু খেয়েছে, এই অসভ্য লোকটা ঠোঁট আগাচ্ছে কেন? অস্থির হয়ে সহসা কেঁদে ফেললো হৈমি। বলল। আপনি খুব খারাপ। আমি ভাইয়াকে সবটা বলে দিব। আপনি যতই ভয়ানক হন না কেন, আমার ভাইয়া আপনাকে ভয় পায় না। এই মেয়ে, চুমু দাও। হৈমিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ধমক দিল রুদ্র। কাঁপতে কাঁপতে মুখ বাড়ালো হৈমি। রুদ্র ঠোঁটজোড়া এগিয়ে দিতেই হৈমি চট করে তার গালে সজোর একটা কামড় বসালো। এমনভাবে দাঁত বসালো যে দাড়ি ভরা গাল বেয়ে বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে এলো। রুদ্র চোখ মুখ কুঁচকে মুখ দিয়ে শব্দ বের করলো। তার হাত আলগা হয়ে এলে হৈমি ছুটে পালালো ছাদ থেকে। ছুটে চলে যাওয়ার সময় অবশ্য কয়েকটা কথা বলে গেল। কিরে লুচ্চা, এখন তুই অশ্লীল শব্দ কেন করছিস? হৈমির চুমু খাবি তাই না? হৈমির খালি তো কামড়। দেখ কেমন লাগে, শালা বদমাইশ ইতর লোক। সারা রাত বিছানায় ছটফট করলো হৈমি। যে ভয়ানক কাণ্ডটা সে ঘটিয়েছে, এর ফল কি হতে পারে, কি হবে ভেবে ভেবেই অস্থির হয়ে উঠছে। একটু পরপর উঠে পানি খাওয়ার ফলে এক জগ পানি শেষ। এরপর গলা শুকিয়ে শুকনো কাঠ। পানির জন্য বাইরে যাওয়ার সাহসটুকুও নেই। মন বলছে বদমাশ লোকটা দরজার বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। সে দরজা খুললেই বাঘের মতো থাবা দিয়ে ধরে নিয়ে যাবে। এরপর তার শরীরের হাড়গোড় ভেঙে জুস টুস করে পিন্ডি চটকিয়ে খাবে। ঘন ঘন ঢোক গিলল হৈমি। শোয়া থেকে উঠে বসে রুমের চারপাশে সতর্ক নজর বোলালো। হঠাৎ মনে হলো কেউ আসছে, এই বুঝি দরজা ভেঙে তাকে উঠিয়ে নিয়ে যাবে। অমনি তরাক করে চোখ মুখ খিচে শুয়ে পড়ল সে। মনে মনে দোয়া দরুদ পরে বুকে ফু দিল। নিঃশ্বাসে অস্থিরতা ক্রমশ বাড়ছেই, কমছে না। বারে বারে কপাল ঘেমে উঠছে। বুকের ভিতরটা তোলপাড় হচ্ছে অস্বাভাবিক রকমের। এমনইভাবে ছটফট করতে করতে সারা রাত কেটে গেল। ফজরের আজান পড়তেই হুঁশ ফিরল। আবার উঠে বসলো। রাতটা রক্ষা পেল, সকালে কি সে রক্ষা পাবে? এই ভাবনা মনে আসা মাত্রই বিছানা থেকে লাফিয়ে উঠল। চলে গেল দাদিনীর বেলকনিতে। উদ্দেশ্য ব্যালকনি ঝাঁপিয়ে শেখ বাড়ি থেকে পালিয়ে যাওয়া। সত্যি সত্যি সে যখন ব্যালকনিতে নিচের দিকে তাকালো, আতকে উঠে ঢোক গিলল কয়েকবার। লাভ দিলে যদি পড়ে মরে যায় সেও ভালো। সকালে রোদ্রের হাতে পড়ে মরার চেয়ে এখনই মরে যাওয়া ভালো। অমনি আবার আতকে উঠল, বিড়বিড় করে বলল। না না না, এটা তো আত্মহত্যা হয়ে যাবে। নিজের করুণ পরিণতির কথা ভেবে কান্না পেয়ে গেল খুব। রুমে গিয়ে মোবাইল নিয়ে আবার ব্যালকনিতে চলে এলো। ভাবলো নয়নকে ফোন করে সব ঘটনা খুলে বলে একটা উপায় ধার নেবে। অনেক ভাবাভাবি করে শেষ পর্যন্ত ফোন করলো তিশাকে। তিশা তার খালাতো বোন, বয়সে তারা মাস দুয়েকের ছোট বড়। তাদের দুজনের স্বভাব এতটা মিলে যায় যে অনেকে ধারণা করে তারা আপন বোনই। কাজিন মহলে তাদের দুজনকে নিয়ে একটি কথা প্রচলিত আছে, শয়তানের যেমন খালাতো ভাই থাকে তেমনি হৈমিরও খালাতো বোন আছে, সে হচ্ছে তিশা রানী, যার নিকনেম মেসেঞ্জার গ্রুপে বাচাল কন্যা 1 দেয়া আছে। বাচাল কন্যা 2 হৈমি নিজে। সে টিশাকেই ফোন করলো হৈমি। টিশা তখন স্বামীর আদরে বুকে বেঘরে ঘুমাচ্ছে, তাই কল রিসিভ করলো তার স্বামীর রোভ। ওপাশে টিশা ভেবেই হৈমি হর হর করে বলতে লাগলো।
বোন তুই কি ঘুমাচ্ছিস? প্লিজ আমাকে বাঁচা, আমি ঘোর বিপদে আছি। কি বালের ক্রাশ খাইছিলাম রে, জীবনটা আমার টানা টানা হয়ে গেল রে। প্লিজ তুই আমারে বাঁচা রে, বাঁচার জন্য একটা রাস্তা দে রে। আমি ভয়াবহ একটা ঘটনা ঘটিয়েছি রে টিস্যু। আমি ওই গুন্ডাটাকে চুমুর বদলে কামড় দিয়ে ফেলেছি রে। এখন আবার কি হবে রে? তুই কেন এত তাড়াতাড়ি চলে গেলি রে? দুলাভাইকে কেন আর কয়েকটা দিন রাজি করালি না রে? দুলাভাই কি আর 2টা দিন তোরে ছাড়া থাকতে পারতো না রে? তোর তো 4 মাস চলে রে, এখন তোকে দিয়ে তার এত কাজ কি রে? ফোনের ওপাশে বিরক্ত না হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রৌফ। ননস্টপ মুখ চলে এমন ঘরণীকে নিয়ে ঘর করছে সে। তার শালিকের ননস্টপ কথাগুলো শুনে বিরক্ত হলো না, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চুমু দিলেই তো হতো, কামড়ানো কি প্রয়োজন ছিল? তোমরা দুই বোন পারো বটে। লজ্জায় মরি মরি হয়ে ফোন কেটে দিল হৈমি। সিসি করে ধোয়াতে মুখ ঢেকে ফেলল। অমনি মেসেজ এলো টিশার নাম্বার থেকে। ভয় পেও না শালি সাহেবা, মাথা ঠান্ডা রাখো। ও বাড়িতে সবসময় মায়ের বাড়ির গা ঘেঁষে ঘেঁষে থেকো। তিশা এখন ঘুমাচ্ছে, সকালে বলে দেবো ফোন দিয়েছিলে। বুঝুই তো শরীরটা তেমন ভালো নেই ওর। ঘুমিয়েছে 1:30টার দিকে, তাই এখন জাগাতে চাচ্ছি না। কাঁদো কাঁদো মুখ করে হৈমি রিপ্লাই দিল, ঠিক আছে দুলাভাই, সরি ফর ডিস্টার্ব। ইটস ওকে ডিয়ার শালিকা। রৌদ্রের ভয় আস্ত একটা রাত নিদ্রাহীন কাটালো হৈমি। অথচ সকাল সকাল রোশান এসে খবর দিল রুদ্রকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। হৈমিকে এ খবর রোশানের মাধ্যমে রুদ্রই পাঠালো যে সত্যি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছে। কারণ এক রাতের ব্যবধানে গালে ক্ষতের চিহ্ন দেখলে সকলের কাছে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, যার উত্তর তার কাছে আপাতত নেই। দিন শেষে যখন বাড়ি ফিরবে তখন অবশ্য অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ফাঁকি দিয়ে যাবে। ব্যান্ডেজের উপরে ক্ষতের পরিমাণটা নিশ্চয়ই কেউ আন্দাজ করতে পারবে না। রুদ্র বাড়িতে নেই এ সংবাদ শুনে হৈমি জ্বলে উঠল। ফুস করে তার সমস্ত চিন্তা ভয় দূর হয়ে গেল। মুহূর্তে আবার রেগে মেগে আপন মনেই বলল, আরে বেটা, আগে বলবি তো তুই সকাল সকাল গায়ে হাওয়া লাগাতে বেরিয়ে যাবি? শুধু শুধু সারা রাত না ঘুমিয়ে পানি খেয়ে পেট ফুলিয়ে শ্বাস প্রশ্বাসের দফারফা করে ফেললাম। ধ্যাত। নিয়ম অনুযায়ী বিকেলবেলা শ্বশুর বাড়িতে ফিরে গেল সূচনা। আর রুদ্রের জন্য সন্ধ্যা 6টা অবধি অপেক্ষা করার পর রুদ্র না ফিরতে চলে যেতে বাধ্য হলো। শাশুড়ির করা আদেশ, নতুন বউ রাত করে ফেরা যাবে না। রুদ্রও ফোন করে তাকে চলে যেতে বলেছে এবং আশ্বাস দিয়েছে সে তার শ্বশুর বাড়ি গিয়ে দেখা করে আসবে। একথা শুনে সূচনা খুশি হলো। হৈমির মাথায় টুপ করে চিন্তা ঢুকে পড়ল। বুকের ভিতর শুরু হলো দুরু দুরু। সারা পথ বারবার ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল সে। এই বুঝি রুদ্র একটা থ্রেট মার্কা মেসেজ করবে, এই বুঝি ভিডিও পাঠিয়ে শাসাবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে সেসবের কিছুই করলো না রুদ্র। বিয়ের কয়েকদিন পেরিয়ে গেল। ছুটি শেষ মাহেরের। রোজ সকাল 9টার সময় রেডি হয়ে বউয়ের হাতে রান্না খেয়ে ভার্সিটিতে চলে যায় সে। 3য় বর্ষের ছাত্রী সূচনা। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে তার। যে 2 দিন তার ক্লাস থাকে সে 2 দিন মাহের বাইক করে তাকে ভার্সিটিতে নিয়ে যায়। অনেক সময় ছুটির পর সকল ক্লান্তিকে দূরে ঠেলে 9 কিলোমিটার অতিক্রম করে নিতেও হয়। সে যতই বলুক একা আসতে পারবে, একা যেতে পারবে, মাহের কানে তোলে না। বিয়ের আগে নিজেদের পার্সোনাল গাড়ি করে চলাফেরা করতো সে। মায়ের পার্সোনাল 4 চাকার গাড়ি নেই, এতে তার বিন্দুমাত্র আফসোস নেই। কারণ তার স্বামীর যে পার্সোনাল মনটা রয়েছে তার অঢেল যত্ন সে পাচ্ছে। জীবনের টাকা পয়সা গাড়ি বাড়ির চেয়েও পাশে একজন মানুষ থাকা কতটা জরুরি 22টা বছর তা সে খুব গভীরভাবে উপলব্ধি করেছে। বন্ধুত্বের বন্ধনে তাদের জীবনের গতিবিধি স্বাভাবিক নিয়মে চলছে। সকলের জীবন স্বাভাবিক নিয়মে চললেও হৈমির জীবন বড্ড অস্বাভাবিক চলছে। কারণ তার জীবনে সুনামি বয়ে আনা মানুষটি হুট করে যেন থেমে গেছে। যে থেমে যাওয়াটাই মাত্রাতিরিক্ত সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। ঠিকঠাক খেতে পারছে না, ঘুমাতে পারছে না, কলেজে অবধি নিশ্চিন্তে যেতে পারছে না। খেতে বসলে মনে হচ্ছে এই বুঝি বাসায় এসে তার সামনে বসে কয়েকটা হুমকি ধামকি দেবে। ঘুমালে মনে হচ্ছে এই বুঝে সে কামড় দেওয়ার অপরাধে ঘুমন্ত অসহায়নী তার ছোট্ট দেহখানি তুলে আছাড় মারবে। মোবাইলের যে কোনো মেসেজ বা কল এলে চমকে উঠছে, হাত পায়ে কাঁপন ধরছে, গলা শুকিয়ে বেহাল দশা। দিনকে দিন জীবনটা যেন দুর্বিষহ হয়ে উঠল তার। ঠিকঠাক না ঘুমানোর ফলে চোখের নিচে কালো দাগ স্পষ্ট হয়ে উঠল। আম্মু ভাই ভাবি এসবের কারণ জানতে চাইলে সে কোনো উত্তর দিতে পারল না। ফার্স্ট ইয়ারের অর্ধবার্ষিক পরীক্ষায় এরই মধ্যে হয়ে গেল। না পড়াশোনায় ঠিকঠাক মন বসলো না পরীক্ষায়। পরীক্ষা চলাকালীন সময়ে রোদ্রের কয়েকজন সাঙ্গপাঙ্গকে কলেজের সামনে ঘোরাঘুরি করতে দেখেছিল সে। তাদের সামনে দিয়ে অটো করে বাসায় ফিরেছে, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। অবশ্য চেনার কথাও নয়, কারণ সেদিনের পর থেকে রুদ্রকে নিয়ে মনের ভিতর ভয়টা এতটাই তীব্র হয়ে উঠেছিল
যে কলেজে আসার সাহসটুকুও পাচ্ছিল না। শেষ পর্যন্ত মা ভাইয়ের কঠিন বকা খেয়ে বোরকা হিজাব পরে কলেজে এসেছে। এরপর থেকে বোরকা পরে পরে কলেজে আসা তার। খুব কাছের এবং পরিচিত জন ছাড়া বোরকা পরিহিত এই বাচ্চা মেয়েটিকে কেউ চিনতেই পারে না। সূচনার বিয়ের ৩১ দিনের মাথায় তার বাবা রিদওয়ান শেখ পুনরায় আমেরিকায় চলে গেলেন। বাসায় বসে শেখ বাড়ির খবরাখবর টুকটাক কানে এসেছে হৈমির। এরপর ঠিক ১৫ দিন পেরোতে শুনতে পেল শেখ বাড়ি থেকে সূচনার দাদিন, রুদ্র এবং তার ছোট চাচা আসছে তাদের বাসায়। এই কথা জানার পরে আত্মা হাতের মুঠোয় করে নিয়ে টিশাকে ফোন দিল সে। কয়েক মিনিটের মধ্যে প্ল্যান করে হামিদা বেগমকে জানালো টিশা ভীষণ অসুস্থ। ৫.৫ মাসের অন্তঃসত্ত্বা টিশা। আজকাল সত্যি সত্যি শরীরটা খুব ভালো যায় না তার। বাবা মা শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই। খালামণি হিসেবে তার প্রতি কোনো দায়িত্বই পালন করতে পারেনি হামিদা, কিন্তু বুকের ভেতর মেয়েটার জন্য খুব পড়ে। তাই তো ছোট বোনের মেয়েটার অসুস্থতার কথা শুনে নিজের মেয়েকে পাঠিয়ে দিল তার দেখাশোনা করার জন্য। শেখবাড়ি থেকে লোকজন আসার পূর্বেই ব্যাগপত্র গুছিয়ে হৈমি চলে গেল টিশার বাসায়। দুপুর ৩টার দিকে রুদ্র, দাদিন এবং ছোট চাচা রিজওয়ান শেখ এলেন। বিয়ের পর এ প্রথম বাপের বাড়ির লোক এভাবে আসাতে সূচনা ভীষণ খুশি হলো। আদর আপ্যায়নে কোনো প্রকার ত্রুটি রাখল না, কিন্তু দাদিনের মুখ ভার হলো হৈমি বাসায় নেই এ কথা শুনে। রুদ্রের মেজাজ কম বিগড়ে গেল না, সে কেবল দাদিনের চোখের ইশারা দমে রইল মাত্র। খাওয়া দাওয়ার পর্ব শেষে কথায় কথা দাদিন মাহেরের মা হামিদাকে জানালেন তাদের মনের কথা, বললেন, আত্মীয় আত্মীয় এবার পরম আত্মীয় হতে চাই মা। তুমি যেমন তোমার সংসারে আমাদের ঘরে মেয়ে নিয়ে এসেছো, আমরাও তেমন তোমাদের সংসারেও তোমাদের মেয়ে নিতে চাই। মুরব্বীদের মুখে এমন একটি বাক্য শুনতে বসা থেকে দাঁড়িয়ে পড়ল মাহের। তার এই দাঁড়ানো দেখে সূচনা থতমত খেয়ে গেল। প্রথমে দাদিনের কথায় বিস্ময় এবং স্বামীর অকস্মাৎ উত্তেজিত হয়ে পড়ে থতমত খেল। চাপা স্বরে বলল, দাদি কি বলছো এসব তুমি? শান্ত রইলেন হামিদা। ছেলেকেও ইশারা শান্ত হতে বললেন। মায়ের আদেশে মায়ের শান্ত হয়ে বসলো, অত্যন্ত মার্জিত শব্দে বলল, এসব কি বলছেন দাদিন? বোন আমার অনেক ছোট, তাছাড়া আমি এসব ভাবতে পারি না। দাদিন করুণ চোখে সূচনার দিকে তাকালো। সে তো কম বোঝানোর চেষ্টা করেনি নাতিকে। সূচনার সংসারে অশান্তি হবার ভয়ে এতদিন চুপই ছিল, কিন্তু রেদান শেখ চলে যাবার আগে মাকে অনুরোধ করে গেছেন যেন যে করেই হোক রুদ্রর এই চাওয়াটা পূর্ণ করা হয়। ১ বছরের মাথা দেশে এসে যেন ধুমধাম করে ছেলের বিয়ে দিতে পারে। জীবনে প্রথমবার রুদ্র তার বাবার কাছে একটা জিনিস চেয়েছে, যে সে জিনিস নয় আস্ত একটা মানুষকে চেয়েছে। বাবা তাকে আশ্বাস দিয়েছেন কাজের প্রয়োজনে দ্রুত ফিরে যেতে হচ্ছে, কিন্তু সে আবার আসবে। ভাই মা দিয়ে কাজ না হলে নিজের সশরীরে মেয়ে জামাই বেআইনের কাছে হাত পাতবে। ছেলের করা প্রথম আবদার বলে কথা। বাবা হিসাবে ছেলে মেয়ে দুটোকে জীবনে কিছুই দিতে পারেনি। দূরদেশ থেকে খবরাখবর নেওয়া, অডেল অর্থ ছাড়া কিছুই করতে পারেনি ওদের জন্য। মেয়েটা তো জীবনে কিছু চাইল না, ছেলেটা মুখ ফুটে চেয়েছে, এই তো ভাগ্য। যদিও সে জানে রুদ্রের মতো ছেলে চেয়ে নেবার অপেক্ষা রাখে না, শুধুমাত্র বোনের সংসারের প্রতি খেয়াল রেখেই এতটুকু সভ্যতা দেখিয়েছে। পরিস্থিতি ভীষণ এলোমেলো হয়ে গেল। কারো মুখ বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, কারো চোখে অসহায়তা বা কারো তীব্র ক্রোধ মিলেমিশে খান মঞ্জিল, অর্থাৎ মাহেরের একতলা বাড়ির পুরো পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠল। হামিদা পাংশু মুখে ছেলের পানে তাকিয়ে রইলেন। মাহের রিজওয়ান শেখকে হাত জোর করে বললেন, বেয়াদবি মাফ করবেন, এই প্রস্তাবে আমি সম্মতি দিতে পারছি না। অবিশ্বাস্য চোখে সূচনা রুদ্র রাশভারী মুখটা তাকিয়ে কেঁদে ফেলল। মুখ লুকিয়ে চলে গেল বেডরুমে। এক পর্যায়ে থমথমে মুখে বিদায় নিলেন শেখ বাড়ির প্রতিটি সদস্য। যাওয়ার আগে দাদিন হামিদাকে বলে গেলেন, সূচনা এসবের কিছুই জানতো না। রুদ্র আপনার মেয়েকে ভীষণ পছন্দ করেছে বলেই বাধ্য হয়ে এসেছিলাম। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর ইশারায় হয়। এখানে আমার আপনার হাত নেই। আসি। থেকে যাওয়ার জন্য তেমন জোর করতে পারলেন না হামিদা। শরীর মস্তিষ্ক কেমন যেন অবশ হয়ে এলো তার। এরপর থেকে মাহের সূচনার মধ্যকার স্বাভাবিক সম্পর্কটা কেমন অস্বাভাবিক হয়ে উঠল। এই অস্বাভাবিকতা আনলো সূচনা নিজেই। কেন জানি মাহেরের সঙ্গে কথা বলতে বিরক্ত লাগতে শুরু করলো। প্রয়োজন ছাড়া একটি শব্দ উচ্চারণ করে না। শাশুড়ির সঙ্গে মেলামেশা কমিয়ে দিল। চারপাশের সবকিছুই কেমন অসহ্য লাগতে শুরু করলো। হাজার হোক রুদ্র সূচনার ভাই, তার ভাই সবার চোখে যেমনই হোক তার চোখে সেরা। কারণ যে বয়সে একটা ছেলের বাবা মাকে খুব প্রয়োজন পড়ে, সে বয়সটা সে বোনের দায়িত্ব নিয়ে একা একা বেড়ে উঠেছে। সূচনা মেয়ে বলে হয়তো তার জীবনটা সঠিক পথে এগিয়েছে। ছেলে হওয়ার দরুন বাইরে চলাফেরা করে সঙ্গদোষে রুদ্র আজ গুন্ডা মাস্তান হয়ে উঠেছে।
তার এই গুন্ডা ভাইটা নারী বিদ্বেষী ভাইটা যে হৈমির মতো ছটফটে বাচাল মেয়েটাকে পছন্দ করতে পারে ভাবতেই পারেনি। কষ্টটা এখানেই বেশি লাগছে তার। মাহিরের প্রতি উচিত নয় এমন একটা অভিমান বুকে চেপে রয়েছে। স্বার্থপরতা হয়ে যাচ্ছে, তবু অভিমানটুকু সরাতে পারছে না। তার ভাইটা কি খুব খারাপ? তার কি অধিকার নেই পছন্দের মানুষটাকে পাওয়ার? বাড়িতে ঘটে যাওয়া কোনো ঘটনায় জানানো হয়নি হৈমিকে। বোনের বাসায় সে বিন্দাস দিন কাটাচ্ছে। এরই মধ্যে একদিন নয়নের কল পেয়ে ঘুরতে বের হয় হৈমি। তাড়াহুড়োয় বোরখা পড়তে মনে ছিল না, যেভাবে ছিল ঠিক সেভাবেই ফুচকা খেতে বেরিয়ে পড়ে সে। দুই বান্ধবী ফুচকা খেয়ে শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় রুদ্রের গাড়ি এসে থামলো তাদের পাশে। চমকে উঠে দু কদম সরে গেল হৈমি নয়ন। গাড়ির ডোর খুলে রুদ্র বেরিয়ে এলো, চোখে অদ্ভুত নেশা, ঠোঁটে বাঁকা হাসি। দুই বান্ধবী ঠোঁটজোড়া ফাঁক করে অপলক তাকিয়ে রইল, যেন কোনো সিনেমার ভিলেনের দারুণ অ্যাটিটিউড নিয়ে তাদের সামনে দাঁড়ানো। হৈমির অন্তরাত্মা কেঁপে উঠল যখন সেদিন রাতের ঘটনা ঠুস করে মনে পড়ে গেল। জোরপূর্বক মুখে হাসি টেনে নয়নের হাত চেপে ধরল সে, ফিসফিস করে বলল, দোস্ত, বিপদে পড়লে কোন দোয়া পড়তে হয় জানি? আমার সব গুলিয়ে গেছি রে, মনে কইরা দে। আরে বান্ধবী, আমিও ভুলে গেছি কি জানি। শালা হারামি, যা। হৈমি, গাড়িতে উঠে বসো। সাদা রঙের প্রাইভেট কারের পেছনে ডোর খোলে আর চোখে তাকিয়ে কথাটা বলল রুদ্র। বলিষ্ঠদের পেশিবহুল হাতটি তার দিকে ইশারা করা। ঘাড় ভর্তি চুলগুলোর জন্য মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না, তবে কণ্ঠস্বর শুনে যতটুকু বোঝা গেল দ্য গ্রেট গুন্ডা সাহেব খুব একটা রেগে নেই। তাহলে কি সেই রাতের কামড়ের কথা ভুলে গেছে? গাছের সাথে মাথা ঠুস করে আঘাত পেয়ে স্মৃতিভ্রষ্ট হয়েছে। ভাবতে ভাবতে খুশিতে গদগদ হয়ে হৈমি বলল, ভাগ্যে সব ভুলে গেছেন। একটা কামড়ের ঝাঁজ এত বেশি আগে জানতাম না। আমার কতগুলো দিন হারাম হয়েছে এইটার জন্য জানেন? তা বেআই মশাই আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাবেন নাকি? শুনুন, আমি এখন আমাদের বাড়িতে থাকি না। আপনি আমাদের বাড়ি যাবেন শুনেই আমি পালিয়েছি, বুঝেছেন? হৈমির কথা শুনে নয়ন তার পেটে গুঁতো দিল, চিবিয়ে চিবিয়ে বলল, কি বলছিস এসব? গাড়ির নিচে পড়ে ভর্তা খাবার শখ হয়েছে তোর? পেটের ভিতরে একটা কথাও চেপে রাখতে পারিস না? এই কথার জন্য কি বিপদে পড়বি আইডিয়া আছে তোর? শালা পাগল জানি কোথাকার। সম্বিত ফিরে পেয়ে হাতের 4 আঙুলের ঠোঁট চেপে ধরল হৈমি। কাদো কাদো মুখে নয়নের দিকে তাকালো। রুদ্র খুব বেশি অপেক্ষা করতে না রাস্তায় ধমক দিল, গাড়িতে ওঠো। নয়নকে কঠিন স্বরে বলল, এ মেয়ে, বাসায় যাও, যাও এখান থেকে। ধমক খেয়ে আমতা আমতা করে ব্যস্ত পায়ে চলে গেল নয়ন। হৈমিও তার পিছু ধরতে চাইল, কিন্তু তার পূর্বে রুদ্র তার হাত চেপে ধরল। হৈমি বলল, আমি কিন্তু চিল্লাবো। চিল্লালেই সর্বসম্মুখে চুমু খাবো, এরপর সেটা ভিডিও করে পাবলিক গ্রুপে ছেড়ে দেব। এই শহর যেমন তোমার আমার নস্টালজিক সিন দেখবে, তেমনি ফেসবুক শহরকেও দেখাবো। মুখ কাচুমাচু করে গাড়ির পেছন সিটে গিয়ে বসলো হৈমি। ড্রাইভিং সিটে গিয়ে বসলো রুদ্র। এরপর গাড়ি চলতে শুরু করলো মেন শহরের রাস্তায়। হৈমি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে? কাজী অফিসে। কি? কেন? কার বিয়ে? আমাদের বিয়ে। কি বলছেন? আমার বিয়ে আপনার সাথে? ও আল্লাহ গো, এ আমি কি শুনি? শেষ পর্যন্ত কি না একটা গুন্ডা সন্ত্রাস আমার জামাই হবে? হে আল্লাহ, তুমি আমারে উঠাইয়া নাও। ঠোঁটে কুটিল হাসি ঝুলিয়ে ড্রাইভ করতে লাগলো রুদ্র। হৈমির মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বইতে লাগলো। কাপা গলায় বলল, আপনি এমন করবেন না প্লিজ, আপনার দুটো পায়ে পড়ি। রুদ্র যেন শুনেও শুনল না, সে তার সিদ্ধান্তে স্থির। হৈমি যখন বুঝলো রুদ্র সত্যি সত্যি ভয়ানক কাণ্ড ঘটাবে, তখন নিজেকে কিছুতে স্থির রাখতে পারল না। তার উপস্থিত বুদ্ধি তাকে বাধ্য করলো নিঃশব্দে গাড়ির ডোর খুলে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়তে। মস্তিষ্ক এবং মনের প্ররোচনা এক গুন্ডার হাত থেকে বাঁচতে রুদ্র কল্পনাও করতে পারবে না এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলল সে। গাড়ির ডোর খুলে ঝাঁপিয়ে পড়ল তৎক্ষণাৎ। আকস্মিক হৈমির এমন কাণ্ড দেখে ভয় আত্মা কেঁপে উঠল রুদ্রর। স্টিয়ারিং থেকে আপনা আপনি দুহাত সরে গেল তার। নিমিষেই ঘটে গেল ভয়াবহ অ্যাক্সিডেন্ট। গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ার পর কপাল ছিঁড়ে রক্ত বেরিয়ে ডান পা মচকে গেছে হৈমির। সন্ধ্যার আবছা আলোতে রাস্তার আশেপাশে চলাচল করা কিছু মানুষ ছুটে এসে তাকে ধরেছিল। ঠিক তার 1 মিনিটের ব্যবধানে ভয়াবহ অ্যাক্সিডেন্টই ঘটল। দূর থেকে সাদা রঙের গাড়িটা রাস্তার পাশের কড়ই গাছের সঙ্গে সংঘর্ষ লাগা। স্পষ্ট চোখে অবলোকন করে নিজের দেহের ব্যথা বেদনা বলে গিয়ে জ্ঞান হারালো হৈমি। জ্ঞান হারানোর পূর্বে মস্তিষ্ক জানান দিল, শেষ, সব শেষ রে হৈমি। ভর সন্ধ্যায় দুমাক কফি বানিয়ে নিজের রুমে প্রবেশ করলো মাহের। সুইচ টিপ দিয়ে অন্ধকারে আচ্ছন্ন রুমে ঝকঝকে আলোর আবির্ভাব ঘটালো।
শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখলো বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে থাকা সূচনা। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার এক পাশে বসলো সে। বেডসাইড টেবিলে কফির মগ দুটো রেখে সন্তর্পণে সূচনার কাঁধে স্পর্শ করলো। এটুকু স্পর্শ করার অধিকার 1.5 মাসের বিবাহিত জীবনে ঠিক জব্দ করে নিয়েছে সে। পুরুষালী শক্ত হাতের নরম স্পর্শ পেয়ে মৃদু কেঁপে উঠল সূচনা। ধাতস্থ হয়ে উঠে বসলো সে। নতমুখে গলা জড়িয়ে রাখা ওনাটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল মুহূর্তেই, তবুও আড়াল করতে পারল না রক্তিম মুখের ফোলা ফোলা চোখ দুটিকে। তার এমন বিষাদ মাখা মুখশ্রী দেখে দীর্ঘশ্বাস ছাড়ল মাহের। শীতল কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে আপনার? কফি নিন, নিজ হাতে বানিয়েছি আমাদের জন্যে। বলতে বলতে এক মগ কফি এগিয়ে দিল সূচনার দিকে। সূচনা জড়তার সঙ্গে নিল। মৃদু হেসে নিজের মগটাও হাতে নিল মাহের। সূচনাকে ইশারায় চুমুক দিতে বলে খুবই সাবলীল ভঙ্গিতে নিজের মগে এক চুমুক দিল। কয়েক পল নির্নিমেষ দৃষ্টিতে সে দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নিল সূচনা। নিজের মগে ধীরস্থিরভাবে এক চুমুক দিয়ে গভীর শ্বাস ছাড়ল, বলল, ধন্যবাদ। ঈষৎ হেসে মাহের জিজ্ঞেস করল, কেমন হয়েছে? ভালো। শুধুই ভালো? জবাব দিল না সূচনা। মাহের তাকিয়ে রইল তার দিকে। বউয়ের মন খারাপের মাত্রাটা টের পেল নিখুঁতভাবে। মন ভালো করার জন্য কি করবে, কি করলে একটু হাসবে তার বউ, খুঁজে পেল না সে। তাই অফার দিল, বাইরে ঘুরতে যাবেন? রিক্সায় ঘুরবো, চলুন। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সূচনা। ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে পুনরায় বিছানায় এসে বসলো। শান্ত গলায় বলল, প্রয়োজন নেই। সূচনার গম্ভীর মুখটা এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাহের। গভীর একজোড়া দৃষ্টিতে চিন্তার রেশ স্পষ্ট। সে চিন্তান্বিত দৃষ্টিতে দৃষ্টি রেখে সূচনা পুনরায় বলল, আমি একদম ঠিক আছি মাহের, আপনি চিন্তা করবেন না। হাত বাড়িয়ে সূচনার এক গালে স্পর্শ করলো মাহের। শীতল কণ্ঠে বলল, আপনি বুদ্ধিমতী সূচনা, আমার বিশ্বাস আপনি একপাক্ষিক চিন্তা করবেন না। ছোট নিঃশ্বাস ছেড়ে সূচনা জবাব দিল। হুম। কফি শেষ করে মগ দুটো রেখে আসার জন্য পা বাড়িয়েছে সূচনা। অমনি ফোন বেজে উঠল তার। মায়ের স্ক্রিনে দাদিন লেখা দেখে ফোন এগিয়ে দিল। কফির মগ দুটো নিয়ে বলল, কথা বলুন, আমি রেখে আসছি। মগ দুটো রেখে পুনরায় রুমে আসতেই দেখল সূচনা হন্তদন্ত হয়ে তার পার্স নিয়ে যে অবস্থায় ছিল সে অবস্থায় রুম থেকে বেরিয়ে গেল। কি হয়েছে সূচনা, কোথায় পেছন যাচ্ছেন পেছন সে আপনি? নিজেও বের হলো। একের পর এক প্রশ্ন করলো। জবাব দিল না সূচনা। মায়ের তাকে বোঝানোর চেষ্টা করলো, বলল, এমন করছেন কেন? দাঁড়ান, আমি বাইক বের করছি। কোথায় যাবেন? ও বাড়ি যাবেন? আমি নিয়ে যাচ্ছি, জাস্ট 2 মিনিট অপেক্ষা করুন। কিন্তু না, সূচনা দাঁড়ালো না। মায়েরকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিক্ষিপ্ত চিত্তে রাস্তায় এসে অটো দাঁড় করালো সে। এরূপ আচরণে ভয়ানক রাগ হলো মাহেরের, তবুও নিজেকে সংযত করে নিল। হাত টেনে ধরল সূচনার। শান্ত কণ্ঠে বলল, আমি জিজ্ঞেস করেছি আপনি কোথায় যাচ্ছেন। আমি বলেছি আমি দিয়ে আসবো ও বাড়িতে। এক ঝটকায় মাহেরের হাত সরিয়ে দিল সূচনা। ডুকরে উঠে বলল, আমি আপনাকে কোনো উত্তরই দেব না। আমি আপনার একটা কথাও শুনবো না। তড়িৎ গতিতে অটোতে উঠে বসলো। অটোওয়ালাকে সদর হাসপাতালের সামনে যেতে বলল। অটো স্টার্ট হতেই মায়ের থামতে বলল। অটো থেমে গেল। মাহের উঠে বসলো অটোতে। সূচনার ওনার এক কোণা চাকা সইসি হয়েছিল। মাহের ওনাটা টেনে সন্তর্পণে সূচনার গায়ে জড়িয়ে দিল। অটো চলতে শুরু করলো। সে কাঁদতে থাকা সূচনাকে থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কার কি হয়েছে? দাদির অসুস্থ? সূচনা উত্তর করলো না। মায়ের আলতো করে তার কাঁধ চেপে ধরলো। সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবে না প্লিজ, কার কি হয়েছে বলুন আমায়। হাসপাতালের সামনে অটো থামতে সূচনা নেমে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফোন করলো সাদমানকে। মায়ের ভাড়া মিটিয়ে কল করলো রাদিফের নাম্বারে। ওদের এসে সাদমান নিয়ে গেল ভিতরে। মাহেরও জানতে পারলো রুদ্রর অ্যাক্সিডেন্ট হওয়ার কথা। গাড়ি ব্রেক ফেল করে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে। মাথায় এবং থুতনিতে বেশ ইনজুরি হয়েছে। মাথায় সেলাই পড়েছে 6টা, থুতনিতে 3টা। পেটের যে অংশে কাজ গভীর হয়ে ঢুকেছিল সেই অংশেও 3টে সেলাই পড়েছে। হাত পা শরীরের বিভিন্ন অংশে কাজ ঢুকেছিল। মোট কথা শরীরের বিভিন্ন অংশে ক্ষত বিক্ষত হয়েছে তার। মাথার কাটা অংশে সেলাই করার জন্য মাথা ভর্তি ঘাড় ছোঁয়া চুলগুলো কেটে একদম ছোট করে ফেলা হয়েছে। কাটা থুতনিতে সেলাই করার জন্য কেটে ফেলা হয়েছে। কুচকুচে কালো ঘন লম্বা দাড়ি। তার এমন করুণ অবস্থা দেখে সূচনা নিজেকে আটকে রাখতে পারল না। হাউমাউ করে কাঁদতে শুরু করলো। নার্স রুদ্রকে শার্ট পরতে হেল্প করছিল। বোনের কান্নার চোখ ঘুরিয়ে রাশভারী কণ্ঠে রুদ্র বলল, কাঁদছিস কেন? মরে যায়নি, বেঁচেই আছি। তোর ননদ কোথায়? তার খোঁজ নিয়েছিস? শেষ বাক্যে রুদ্রর কণ্ঠ বিচলিত। অকস্মাৎ সূচনার কান্না থেমে গেল।
মায়ের ভ্রু কুচকে তাকালো, পকেট হাতরে ফোন বের করলো। রুদ্র তার দিকেই তাকিয়ে আছে। ক্রমে অস্থিরতা বাড়ছে তার। মাহের কল করলো হৈমির ফোনে, কিন্তু হৈমি ফোন ধরলো না। এরপর কল করলো টিশাকে। টিশার ফোন রিসিভ করলো তার হাজব্যান্ড রৌফ। তার সঙ্গে কথা বলে বুঝতে পারলো হৈমি তাদের সঙ্গেই আছে। হাফ নিঃশ্বাস ছেড়ে ফোন কেটে দিল সে। রুদ্র এমনভাবে হৈমির কথা জিজ্ঞেস করলো, মনে হলো হৈমি তার সঙ্গে ছিল। একসঙ্গে একই গাড়িতে। হুঁশ ফিরল মাহেরের, বলল, হৈমির যেখানে থাকার কথা সেখানেই আছে, আমার খালাতো বোনের বাসায়। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুখ ফিরিয়ে নিল রুদ্র। সাদমানকে জিজ্ঞেস করলো। গাড়ি কোথায়? সাদমান বলল, থানায় নেওয়া হয়েছে। দাদাভাই পুলিশের সঙ্গে কথা বলেছে, তুমি চিন্তা করো না। এবার বাড়ি নেওয়ার ব্যবস্থা কর, নয়তো একাই চলে যাব। সাদমানকে কথাটা বলি সূচনাকে বলল। এখনো গাচ্ছিস কেন? এদিকে আয়, পাশে বস। ধীর পায়ে সূচনা গিয়ে রুদ্রর পাশে মোড়া টেনে বসলো। রুদ্র মাহেরের দিকে তাকালো, বলল, আপনিও বসুন। পায়ে ব্যথায় হাঁটতে পারছে না হৈমি, তাই 5.5 মাসের পেট নিয়ে তার কাছে এসে বসে আছে টিশা। হৈমির সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শুনে ঠোঁটজোড়া ফাঁক করে গালে হাত রেখে টিশা বলল, হায় হায় রে, দিন দুপুরে আমার বোন ডাকাতি, আর তোর সাহস কিভাবে পারিস ঝাঁপ দিতে? আমি তো জীবনেও পারতাম না। তার মানে তুই কি লিজেন্ড? ভাগ্যিস বড়োয়ের আচারের জন্য ফোন দিয়েছিলাম, নয়তো জানতেই পারতাম না তুই অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছিস। ভাগ্যিস ছিনতাইকারীর হাতে বা অসৎ লোকের হাতে পড়িসনি, তাই তো সহি সালামত ফিরতে পারলি। আল্লাহ বাঁচিয়েছে, তাই না রে? পায়ের গোড়ালে চেপে ধরে কাঁদতে কাঁদতে হৈমি বলল, ও আল্লাহ রে, কি ব্যথা রে। ও টিশা, আমার পা কি ভেঙে দিল রে? তোর জামাই কোন কষাই এনে মস্টস করে আমার পাটা ভাঙলো রে। হায় হায় রে, এখন আমার কি হবে রে? ও টিশা, ভাইকে একটা ফোন দে, আম্মুকে জানা আমার কি বেহাল দশা হইছে। ভাই তোর ফোন করেছিল, তোর দুলাভাইয়ের কথা বলছে, তোর খবর নিতে ফোন দিয়েছে। উনি তোর এই দশার কথা জানায়নি, চিন্তা করবে তাই। তাছাড়াও তোকে অসুস্থ শুনলে নিয়ে যাবে, তখন আমার আর বাবুর কি হবে? আমার কার সঙ্গে গল্প করব, গুজব করব? তোর দুলাভাইয়ের সঙ্গে মশকরা বা করব কিভাবে? তুই থাকলেই তো মাঝরাতে চুপি চুপি তোর কাছে এসে শুয়ে পড়তে পারবো। জামাই আমার ঘুম ভাঙতেই দেখবে বউ নাই বউ নাই। শোন হিমি, বউ থাকা অবস্থায় বউ নাই ফিলিংসটা কিন্তু জোস হয়। আমি কত দয়ালু বউ, আমার জামাইরে এই জোস ফিলিং মাঝে মাঝেই ফিল করাই। খিলখিল করে হাসতে লাগলো টিশা। হৈমি হঠাৎ আঁতকে উঠে বলল, এই টিসু, ওনার খবরটা তো নেওয়া হয়নি। কি হালে আছে? বাড়ির কেউ অ্যাক্সিডেন্টের কথা জানে কিনা সেসব তো জানা হয়নি। আচ্ছা শোন, উনি যা করেছে আজ এটা গোপন রাখি। বেচারারে কি দশা কে জানে। একটু দয়া তো আমি করতেই পারি। তুই দয়ালু, তোর বোন হিসেবে আমারও একটু দয়ালু হওয়া উচিত। পিট পিট করে তাকিয়ে রইল টিশা, বলল, হ্যাঁ তা উচিত। আমি আমার জামাইরে দয়া দেখাই, তুই না হয় বেয়াইকে দেখাবি। ব্যাপার না, আমি কিছু মাইন্ড করব না, চিল। হৈমি তৎক্ষণাৎ কল করলো মাহেরের নাম্বারে। মাহের ফোন রিসিভ করে হৈমিকে কিছু বলতে না দিয়ে ব্যস্ত গলায় বলল, হৈমি, আমি এখন ব্যস্ত আছি। রুদ্র অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা মোটামুটি, বাড়ি নিয়ে যাব এখন। আজ সূচনাদের বাড়িতেই থাকতে হবে আমাকে। তোমাকে আমি পরে ফোন করব। হৈমিকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল মাহের। মন খারাপ হয়ে গেল হৈমির। রুদ্রের অবস্থা জানতে পেরেই মন খারাপটা হলো। কি থেকে কি যেন সব ঘটে গেল। সব কেমন এলোমেলো লাগছে, পরিস্থিতি ভীষণ অস্বাভাবিক। কিরে, বিআই সাহেবের অবস্থা কেমন বল? মোটামুটি বললো রে। ও হিমি, তোর কি মন খারাপ লাগছে? তোর কি বুকের ভেতর কষ্ট হচ্ছে? তুই আবার সত্যি সত্যি গুন্ডা বেয়ার প্রেমে পড়িসনি তো? ওগো শুনছেন, দেখে যান, হিমি বেয়ার জন্য মন খারাপ করছে। হ্যাঁ গো, কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন। সহসা হৈমি তিশার মুখ চেপে ধরলো, চোখ পাকিয়ে বলল, টিসু, মায়ের খাবি, অমন কিছু না। বিশ্বাস কর, আমার ওনার প্রতি অমন কোনো ফিলিংসই হচ্ছে না। শুধু সাধারণ পাবলিক হিসেবে একটু খারাপ লাগছে, ব্যাস এইটুকুই। বেশ গভীর রাতে শেখ বাড়ির সকলে ঘুমাতে গেল। মায়ের সূচনার জন্য অপেক্ষা করছিল। রাত 3টা পেরিয়ে যাওয়ার পরও যে যখন রুমে এলো না, তাই মায়ের কল করলো সূচনাকে। রুমে আসছে না কেন? অপেক্ষা করছি। আমি দাদিনের সঙ্গে শুয়ে পড়েছি। ওহো, জানানো উচিত ছিল।
ওপাশ থেকে উত্তর এলো না, শুধু দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল। আকবরিয়ার একটি কথাও বলল না মাহের। ফোন কেটে দিয়ে শুয়ে পড়ল সে। ভাবল রুদ্রর সঙ্গে কথা বলবে। সূচনা তাকে অযথা ভুল বুঝছে, হয়তো রুদ্রও হয়তো রাগ করছে। একজনের ভুল বোঝা অপরজনের রাগ, এসবে আত্মীয়তার বন্ধন নষ্ট হবে, পারিবারিক অশান্তি বাড়বে। মায়ের ভার্সিটি খোলা, 10:45 প্রথম বর্ষের ক্লাস আছে তার। তাই পরের দিন ভোরে উঠে সূচনাকে টেক্সট করলো। আমার ক্লাস আছে তাই ফিরতে হবে, আপনি কটা দিন থাকুন এখানে। 2 মিনিট পরে রিপ্লাই এলো। নাস্তা তৈরি করছি, খেয়ে যাবেন। রুদ্রর অ্যাক্সিডেন্টের জন্য আমাকে দায়ী করে দিচ্ছেন? উত্তর দিল না সূচনা। মায়ের ঈষৎ এসে পা বাড়ালো রুদ্র রুমের দিকে। নিচ থেকে এই দৃশ্য দেখে সূচনা ছুটে এলো। রুদ্র বিছানায় আচ্ছা হয়ে বসে ফোন কাটছিল। দরজায় নক করলো মাহের। রুদ্র বলল, দরজা খোলাই আছে। মৃদুকে সে ভিতরে প্রবেশ করলো মাহের। ফোন রেখে সোজা হয়ে বসলো রুদ্র। বলল, গুড মর্নিং, বসুন। ঘুম ভালো হয়েছে? মৃদু হেসে রুদ্রের পাশে বসলো মাহের। বলল, কেমন ফিল করছেন? ওই আর কি। গম্ভীর স্বরে বলল রুদ্র। মাহের কয়েক পল নিশ্চুপ থেকে বলল, সাবধানে চলাফেরা করবেন। কিছুকাল পিনপত্র নীরবতা চলল। পুনরায় মাহের বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড কিছু কথা বলতে পারি? শোর। বোনকে ভীষণ ভালোবাসেন তাই না? গভীর দৃষ্টিতে তাকালো রুদ্র। মাহের স্বভাবতই মৃদু হাসি হেসে বলল, আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি। বাবা মারা যাওয়ার পর সেই ভালোবাসায় আরো গভীরতা বেড়েছে, পাশাপাশি দায়িত্ববান হতে শিখিয়েছে। রুদ্র স্থির হয়ে তাকিয়ে রইল। মায়ের কিয়ৎকাল থেমে আবারও বলল, রুদ্র, আপনার জায়গায় আজ যদি আমি থাকতাম, পারতেন সূচনাকে আমার হাতে তুলে দিতে? চমকে উঠল রুদ্র। চমকে উঠল দরজার বাইরে আড়ি পেতে দাঁড়িয়ে থাকা সূচনাও। মাহের বলতেই থাকলো, আমি জানি পারতেন না, তাহলে ভাবলেন কি করে আমি পারবো? আপনার যেমন একটিমাত্র আদরের ছোট বোন, তেমন আমারও একটিমাত্র আদরের ছোট বোন। সবচেয়ে বড় কথা, আমার বোনটা অনেক বোকা, অনেক ছোট, ইম্যাচিওর। শুনতে খারাপ লাগলেও সত্যি আপনি একজন বখাটে। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে পারে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ইজ জিরো। এমন একটা ছেলে আমার বোন জামাই হবে তা আমি ভাবতেও পারি না। আমি সাধারণ ঘরের ছেলে, আমার বোনও সাধারণ ঘরের মেয়ে। আমাদের অধিক সম্পদের প্রয়োজন নেই, কিন্তু অধিক সম্মানের প্রয়োজন। আমার বোন সারা জীবন কুমারী থাকলেও আমি কোনো বখাটের হাতে তাকে তুলে দেব না। থাকুক সে কোটিপতি, বাবার একমাত্র ছেলে, আমার যায় আসে না। এতে যদি আমার স্ত্রী আমাকে ভুল বোঝে, আমার থেকে দূরত্ব বজায় রাখুক। আমার বোনের জীবন নিয়ে আমি পুতুল খেলবো না, বা কাউকে পুতুল খেলতেও দিব না। একটা কথা মনে রাখবেন, গায়ের জোরে সম্মান, ভালোবাসা কোনোটাই পাওয়া যায় না। ভালোবাসার মতো ভালোবাসলে অবশ্যই ভালোবাসাকে জয় করা যায়। আর মন থেকে কাউকে ন্যায়ভাবে সঠিক পথে চাইলেও উপরওয়ালা খালি হাতে ফেরায় না। আপনি আমাকে অপমান করছি না। সম্পর্কে আপনি আমার বড় হলেও বয়সের দিক থেকে ছোট। বড় ভাই হিসেবে একটাই সাজেস্ট, জীবনের গতিধারা পাল্টান। আপনি চেষ্টা করলে পারবেন। ক্ষণিকের মোহে পড়ে ভুল পথ বেছে নেবেন না। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়াবেন না। সঠিক পথ বাছাই করুন, সঠিকভাবে বেঁচে থাকুন। অহেতুক ক্রোধের বশীভূত হয়ে এমন কিছু করবেন না যা আপনার, আমার বোন, আমার এবং আপনার বোনের জীবনে হুমকি স্বরূপ ধরা দেয়। সেদিন আপনারা চলে আসার পর থেকে সূচনা অস্বাভাবিক আচরণ করছে, আমাকে ভুল বুঝছে, আমাকে মাকে ভুল বুঝছে, যা একেবারেই কাম্য নয়। আশা করি বুঝতে পারছেন। আপনার একটিমাত্র জেদ দুটো পরিবারকে অশান্তিতে রেখেছে। আর কোনো অশান্তি হবে না। সূচনার সঙ্গে আমি কথা বলবো। স্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে কথাটি বলল। বুকের ভেতরটা অস্থির হয়ে উঠল রুদ্রর। অদ্ভুত এক পীড়া শুরু হলো গহীন কোণে। রুদ্ধশ্বাসে পুনরায় বলল, আমি কিছু সময় একা থাকতে চাই মাহের, প্লিজ লিভ মি। রুদ্রর সঙ্গে কথোপকথন শেষে বিদায় নিল মাহের। রুমের বাইরে এসে মুখোমুখি হলো সূচনার থমকে যাওয়া দৃষ্টি দেখে কিঞ্চিত বিচলিত হলো সে। কিছু বলার জন্য উদ্যত হতেই বাদ ছেদে অবিশ্বাস, অভিমানী কণ্ঠে সূচনা বলল, আপনি আমার ভাইকে বখাটে বললেন? হকচকিয়ে গেল মাহের। দৃঢ় দৃষ্টিতে সূচনার মুখশ্রীতে কয়েক পল তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। দুহাত বাড়িয়ে সূচনার কাঁধের দুপাশে স্পর্শ করে মৃদু থাপ্পড় দিয়ে বলল, সত্যি যদি তিক্ত এবং কঠিনই হোক, আমি তা মেনে নিতে পারি, স্বীকার করতেও জানি। আবার চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিতেও কুণ্ঠা বোধ করি না। অপমানে মাথা নিচু হয়ে গেল সূচনার। কাঁধ থেকে ডান হাত ছড়িয়ে আলতো করে সূচনার চিবুকে স্পর্শ করলো মাহের। বলল, চোখ তুলুন সূচনা। নতমস্তক নতই রইল সূচনার। মাহের দৃঢ় স্বরে বলল, আপনি যথেষ্ট ম্যাচিওর সূচনা। এসব ছেলে মানুষই আপনাকে মানায় না। অযথা ভুল বুঝে কষ্ট পাবেন না। খাবার রেডি করবেন বললেন, চলুন।
নয়তো দেরি হয়ে যাবে আমার। টানা 7 দিন বাইরে বেরোতে দেওয়া হয়নি রুদ্রকে। বোনের অভিমানী করার নিষেধ তাকে মানতেই হলো। 7 পেরিয়ে 8 দিনের মাথায় রুদ্র বাড়ি থেকে বের হলো। এর মধ্যে মাহের 2 দিন এসেছিল সূচনাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সূচনা রাজি হয়নি। কখনো রাত বিরেতে হঠাৎ মাহের যখন তাকে মেসেজ করত, আপনাকে মিস করছি সূচনা, বিছানার বাঁ পাশটা ফাঁকা রয়েছে, দেখতে ভালো লাগছে না। উত্তরে সূচনা দিত, তাও ভালো, বিছানার বাম পাশে ফাঁকা, বুকের বাম পাশে নয়। উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে না পেয়ে কিছুই বলতো না মাহের। কখনো যদি মেসেজ দিত, কবে আসবেন, মা আপনার কথা বলে। সূচনা উত্তর দিত, আমার বকাটে ভাইয়ের জন্য আপনার মায়া না থাকলেও আমার আছে, তাই তার পরিপূর্ণ সুস্থতা দেখেই তবেই যাব। হৈমির পা ঠিকঠাক হতে 7 দিন লেগে গেল। এরপর বাড়ি ফিরল সে। ফেরার পর মায়ের মুখে রুদ্রের অবস্থা জানতে পেরে ভীষণ মায়া হলো। আবার তার করা আচরণবিধি স্মরণ হতেই বুকের ভিতরে মায়াগুলো উড়ে গিয়ে ভয় জেঁকে বসলো। ভাবতে চাইল না রুদ্র নামক তুমুল ঝড়টির কথা। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো অন্তঃকোণে চেপে রইল। কারণ হিসেবে দাঁড় করালো কিছু কথা, যেমন গুন্ডাটা আর ডিস্টার্ব করেনি, হতে পারে সে অ্যাক্সিডেন্ট করে স্মৃতি হারিয়ে ফেলেছে, ভুলে টুলে গেছে আমাকে। আবার হতে পারে অ্যাক্সিডেন্ট করে হেব্বি একটা শিক্ষা হয়েছে, তাই নিজেই শুধরে গেছে। আগ বাড়িয়ে আর ঝামেলা টামেলার প্রয়োজন নেই। আমার দয়ার শরীর দয়া করেই ঝামেলা থেকে বাঁচিয়ে দিলাম। জীবন চলতে শুরু করলো জীবনের গতিতেই। এরই মধ্যে রুদ্র একদিন সূচনাকে জানালো সে অনির্দিষ্টকালের জন্য ঢাকা যাবে। নিজের শহর টাঙ্গাইল শহরের পরিচিত হওয়াতে শ্বাসরোধ হয়ে আসছে। এবার তার হাওয়া বদল প্রয়োজন। সূচনা চিন্তিত হয়ে পড়ল। সেদিন মাহেরের বলা কথাগুলোতে বেশ পরিবর্তন ঘটেছে রুদ্রর, কিন্তু এই পরিবর্তন স্বাভাবিক না অস্বাভাবিক বুঝতে পারছে না সূচনা। তাই তার চিন্তাটা গভীর হলো। বিচলিত হয়ে বলল, রাদীপ ভাইয়াদের ওখানে যাবে? কথকরাজ ভারী কণ্ঠে রুদ্র বলল, সিনিয়র না, বাট ইচ্ছে হলে যেতেও পারি। চল বিকেলে ও বাড়িতে দিয়ে আসি তোকে, আর সময় পাবো না। সূচনা সম্মতি দেয়। বিকেলবেলা ভাইয়ের সঙ্গে চলে আসে শ্বশুর বাড়িতে। তার শাশুড়ি হামিদা ভীষণ খুশি হয়। রুদ্রকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। ড্রয়িং রুমের সোফায় স্বভাবসুলভ গম্ভীর হয়ে বসে রুদ্র। সূচনা রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে ভাইয়ের জন্য শরবত নিয়ে এলো। রুদ্র শরবতের গ্লাস হাতে নিয়ে হামিদা বেগমের বলা কথাগুলো শুনে হু হা করছিল। এমন সময় ঝড়ের গতিতে বাইরে থেকে ড্রয়িং রুমে এসে আকস্মাৎ থেমে যায় হৈমি। কয়েক পল গোল গোল চোখ করে রুদ্রকে দেখে নিয়ে মৃদু চিৎকার করে বলল, ও মা, এটা কি বেআইয়ের মতো লাগছে না? হ্যাঁ, রুদ্রের মতোই তো লাগছে, কিন্তু রুদ্র নয়। তার তো এমন ফ্রেশ মুখ, ফ্রেশ মাথা নয়। কপালে ভাঁজ পেলে বিস্মিত চোখে সূচনার দিকে তাকালো সে। উত্তেজিত হয়ে বলল, আরে ভাবি, তুমি এসে গেছো? এটাও তোমার ভাই? আরে তোমার আরেকটা ভাই আছে, কিন্তু এত মিল কেন? জমজ টমজ নাকি? হামিদা উঠে এসে মেয়েকে করচোখে শাসন করলেন। সূচনা কিঞ্চিত ভীত হয়ে রুদ্রের মুখের দিকে তাকিয়ে আছে। রুদ্র স্থির বসে শান্ত চোখে তাকিয়ে আছে চঞ্চলিত হৈমির পানে। হৈমি শান্ত স্থির রুদ্রকে ড্যাব ড্যাব করে দেখে নিয়ে হঠাৎ চিন্তিত হয়ে বলল, তুমি তো বলেছিলে তোমরা দুই ভাই বোন। জেরিন আন্টিও তাই বলেছিল, তাহলে উনি কোথা থেকে আসলো? এই যা, মুভির মতো কাহিনী টাহিনী চলছে নাকি, আছে নাকি? ওই যে দুটো যমজ বাচ্চা হলে একটাকে চুরি করা হয়, বহু বছর পর আবার চুরি হয়ে যাওয়া ছেলের খোঁজ পাওয়া যায়। ইস, সিনেমাটিক কাণ্ড ঘটে গেল নাকি? হামিদা এবার ধমক দিলেন। সূচনা বিরক্ত হয়ে বলল, আমার মাথা মনে হয় পুরোটাই খারাপ হয়ে গেছে। হৈমি, কি আবল তাবল বলছো? মাকে পাশ কাটিয়ে রুদ্রর সামনে এসে দুহাত কোমরে রেখে পিটপিট করে তাকিয়ে হৈমি বলল, দেখতে একদম সেম, পার্থক্য এটাই ওনার দয়াল বাবার মতো চুল, দাড়িতে তো ছোটখাটো বেনি হয়ে যাবে মনে হয়। রুদ্র শান্ত চোখে তাকিয়ে রইল। তার অমন গভীর চোখ দুটোতে কিছু একটা ছিল যা হৈমির মুখ বন্ধ রাখতে বাধ্য করলো। চুপসে গেল সে। ধীরে ধীরে পিছিয়ে গিয়ে মা ভাবির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ওনাকে কে মেরেছে? থুতনিতে আর মাথায় কিসের ব্যান্ডেজ? উনি কি কথা বলতে পারে না? কী সব বলছো? রুদ্র ভাইয়াকে তুমি চেনো না? অদ্ভুত। সূচনার কথা শুনে হামিদা কঠোর স্বরে বলল, হৈমি, রুমে যা, রুমে যা বলছি। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। হৈমি ঘাড় ফিরিয়ে তাকে উঠতে দেখেই বার কয়েক ঢোক গেলে তরক করে চলে গেল নিজের রুমে। বিড়বিড় করে বলল, খাইছে রে সর্বনাশ। হৈমির সঙ্গে সর্বনাশের মতো একটি ঘটনাও ঘটল না। মায়ের সঙ্গে দেখা করে চলে গেল রুদ্র।
হৈমির চোখে ভাসিয়ে দিয়ে গেল পরিচিত মানুষ, অপরিচিত রূপ, দ্বিতীয় রূপ। কিন্তু সে কি জানে মানুষ বড়ই বিচিত্র, তার থেকেও বেশি বিচিত্র রুদ্র নামক এই শক্তিশালী পুরুষটি। একই মানুষের দুটো রূপ তাকে যতটুকু দিয়েছে তার থেকে অধিক কিছু দেবে দুই রূপের এই এক মানুষের তৃতীয় রূপটি। সামলাতে পারবে তো ছোট্ট মেয়েটা? সহ্য করতে পারবে তো অপ্রত্যাশিত কিছু অনুভূতিদের? একজন পুরুষের জীবন আসা নতুন অধ্যায় পাল্টে দেবে না তো তার ভবিতব্য? ক্লান্ত বিকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ অপরিচিত এক ব্যক্তি পেছন থেকে জিজ্ঞেস করলো, আপনি মাহির, সূচনার হাজবেন্ড? বাইক স্টার্ট দিতে গিয়েও থেমে গেল মাহের। পেছন করে শ্যামবর্ণীয় হ্যাংলা পাতলা লম্বাটা ছেলেটিকে দেখে সাবলীল ভঙ্গিতে জিজ্ঞেস করলো, ইয়েস, কে বলছেন? ছেলেটা হাত বাড়িয়ে দিল। বাইক থেকে নেমে মাহেরও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। ছেলেটা বলল, আমি লিমন, সূচনার এক্স। সহসা চমকে উঠল মাহের, নিজেকে ধাতস্থ করে নিল মুহূর্তেই। এক্স শব্দটা শুনতে কান গরম হয়ে চোয়াল শক্ত হয়ে উঠল। বলল, সো আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। একটা ছেলে হিসেবে আমি মনে করি এসব আপনাকে জানানো উচিত। কিভাবে আপনাকে ঠকানো হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এর পুরোটাই আপনার জানা উচিত। তীব্র অস্বস্তিতে পড়ে গেল মাহের। আশেপাশে তাকিয়ে লোকজনকে দেখে নিল। বলল, সরি। এখানেই বলবো নাকি আড়ালে কোথাও বসবেন? আপনি সম্মানিত মানুষ, রাস্তাঘাটে এসব আলোচনা করা ঠিক না। বলা তো যায় না কি থেকে কার মাধ্যমে কি রোটে কি ঘটে যাবে। গম্ভীর স্বরে মাহের বলল, আপনি আমার সঙ্গে আসুন। সন্ধ্যার পর বাসায় ফিরল মাহের। দরজা খুলে তার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে সূচনা বলল, আজ এত দেরি যে, ফোনও ধরছিলেন না। মাহের গম্ভীর হয়ে গেল। ধীর গতিতে পা বাড়িয়ে চলে গেল রুমে। সূচনা কপালে দু ভাঁজ ফেলে দরজা লাগিয়ে দিল। এরপর মাহেরের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে গেল রুমে। মাহের রুমে পাইচারি করছিল। তাকে ভীষণ বিধ্বস্ত দেখল সূচনা। মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জুড়ে ছড়িয়ে আছে, বুক পিঠের কয়েকটা বোতাম খোলা। সূচনাকে দেখে তার হাঁটা থেমে, নিঃশ্বাসে অস্থিরতা বেড়ে গেল। কিছু বলার জন্য উদ্যত হয়েও বলল না, দমে গেল। সূচনা পানির গ্লাস সামনে ধরে বলল, এটা খেয়ে নিন, ভালো লাগবে। যা গরম পড়েছে, আজকের গরমে সবার অবস্থাই কাহিল। আপনাকেও ভীষণ বিধ্বস্ত লাগছে। মায়ের গম্ভীরতা দৃঢ় হলো। স্বভাব সুলভ সে হাসিটা আজ তার মুখে নেই। যে হাসিতে চোখ জুড়িয়ে যায় সূচনার, তে মনে মনে কিছুটা বিচলিত হলো সে। জিজ্ঞেস করলো, আপনার কি মাথা ব্যথা করছে? আদা চা করে দিব? আপনি পানিটা খেয়ে ফ্রেশ হন, আমি চা করে আনছি। সূচনা দরজার বাইরে দু কদম এগিয়েছে। অমনি রুম থেকে বিকট এক শব্দ পেয়ে চমকে উঠল সে। কিঞ্চিত ত্বরান্বিত হয়ে পুনরায় রুমে ঢুকতেই দেখলো ঘন ঘন শ্বাস নিচ্ছে মাহের। তার দৃষ্টি কয়েক হাত দূরের মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া গ্লাসের টুকরোগুলোতে স্থির। এ দৃশ্য দেখে বার কয়েক ঢোক গিলল সূচনা। শান্তশিষ্ট মিষ্টভাষী মানুষটার একই রূপ। নিজেকে ধাতস্থ করতে 1 মিনিট লেগে গেল তার। কাপা স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? কিছু না। ছোট্ট করে উত্তর দিয়ে শাওয়ারের উদ্দেশ্যে বাথরুমে ঢুকে পড়ল মাহের। সূচনা বড় বড় চোখ করে কাছের টুকরোগুলোর দিকে তাকিয়ে রইল। এরপর ধীরস্থিরভাবে সেগুলো উঠিয়ে ফেলার জন্য বাইরে গেল। রাতে খাবার সময় মাহের চুপচাপ গম্ভীর ছিল। মনের ভিতরে তীব্র অশান্তি চললেও মুখে কিছু বলল না সূচনা। হামিদা ছেলেকে দুবার জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? মুখ এমন লাগছে কেন? মাহের তেমন কোনো উত্তর দিতে পারল না, শুধু বলল, 4 ঘন্টা ডিউটি করে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। রাতে ঘুমানোর সময় সূচনা যখন জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে? মাহের শান্ত কণ্ঠে বলল, কি হবে? তাহলে তখন? বাকিটুকু বলার সুযোগ না দিয়ে মাহের দীর্ঘস্বরে বলল, যে প্রশ্নটি আপনার মনে ঘুরছে এর উত্তর আমার কাছে নেই। আপাতত আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি না। গুড নাইট সূচনা, ঘুমিয়ে পড়ুন। মায়ের সঙ্গে সূচনার সম্পর্কের বেশ জটিলতায় কাটল কিছুদিন। চেনা মাহের যেন হঠাৎ করে ভীষণ অচেনা হয়ে উঠল। সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকে। কাজ না থাকলে ছুটির দিনগুলোতে বইয়ে মুখ গুজে বসে থাকে। প্রয়োজনে দু একটা কথা বলল ভীষণ গম্ভীর হয়ে বলে। বুকের ভিতরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে সূচনার। অদ্ভুত খায়াকারে পূর্ণ হৃদয়। বরাবর শান্তশিষ্ট মিষ্টভাষী পুরুষগুলোর ক্রোধ বড় ভয়ানক হয়। এরা কাউকে সহজে আঘাত করে না, কাউকে কটু কথাও শোনায় না। এরপর অদ্ভুত কৌশলে দোষী মানুষটিকে শাস্তি নিতে পারে। যেমন মায়ের শাস্তি দিচ্ছে সূচনাকে, কিন্তু কিসের শাস্তি? তার অপরাধ কি? শুক্রবার ছুটির দিন। আজকের পরিকল্পনা হচ্ছে টিশার জন্য ভালো মন্দ রান্না করে সকলে মিলে তার বাসায় যাওয়া। মাহের যেতে নারাজ, তার নাকি স্টুডেন্টদের অনেকগুলো খাতা দেখা বাকি।
তাই শাশুড়ি আর ননদের সঙ্গে সূচনা যাবে খালাতো ননদের বাসায়। গোসল করে রেডি হচ্ছিল সে, এমন সময় মায়ের হোয়াটসঅ্যাপে কল এলো। মায়ের তখন বাথরুমে শহরের নিচে দাঁড়িয়ে, ফোন একাধারে বাজতে থাকায় বাধ্য হয়ে সূচনা ফোন রিসিভ করে। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো, এরপর থেকে খেয়াল রাখবে নিজের পিক যেন স্যারের হোয়াটসঅ্যাপে না আসে। স্যারের ওয়াইফ। মুস্কি এসে কল কেটে দিল সূচনা। নিশ্চয়ই মেয়েটা জানে না মাহের ম্যারেড, তাই ইমপ্রেস করার জন্য পিক পাঠিয়েছে। সূচনা পিকটা দেখে ডিলিট করে দিল। এরপর হোয়াটসঅ্যাপ থেকে বেরোনোর সময় হঠাৎ একটি নাম্বারে দৃষ্টি আটকে গেল। ভীষণ পরিচিত নাম্বার তার। কয়েক পাল অতিবাহিত হতে যখন পুরোপুরি নাম্বারটা চিনতে পারলো, সর্বাঙ্গ কেঁপে উঠল। লিমনের নাম্বার। লিমনের সঙ্গে মায়ের পরিচয় আছে। প্রচণ্ড উত্তেজিত হয়ে ইনবক্সে ঢুকলো সে। একের পর এক মেসেজ, পিক দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হলো। তার আর লিমনের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি দেয়া হয়েছে। এর মধ্যে কয়েকটা ছবি সত্যি তার আর লিমনের, আর কয়েকটা ছবি তো সে আর লিমন রয়েছে, যে ছবিগুলোতে অশ্লীলতার ছাপ স্পষ্ট। সূচনার মনে পড়ে না লিমনের সঙ্গে এতটা ঘনিষ্ঠ সে কখনো হয়েছে কিনা। তাহলে এগুলো কি এডিট করা? সি, লিমন লাস্ট যে ছবিটা দিয়েছে সে ছবিতে সূচনা শাড়ি পরা, কিন্তু বুকে আঁচল নেই। আঁচলটা লিমনের হাতে। লিমনের মুখ ডুবানো সূচনার বুকের বিভাজনে। সূচনা এক হাত তার পিঠ খামচে ধরে আর এক হাতে চুল খামচে ধরা। মুখের এক্সপ্রেশন এমন যেন কিছু দেখে ভয় পেয়েছে। গা ঘিন ঘিন করে উঠল সূচনার। গত বছর তার জন্মদিনে বন্ধুরা মিলে তাকে সারপ্রাইজ দিয়েছিল। পুরো রুম অন্ধকার করে হঠাৎ আলো জ্বালিয়ে একসঙ্গে সময় রুমে ঢুকেছিল। ভয় পেয়ে চোখ কিচে পরিহিত জামার ওড়না খামচে ধরেছিল সে। ছবিটা এখনও তার কাছে আছে। তীর তীর করে ঘামতে শুরু করলো সূচনা। লিমনের করা মেসেজগুলো পড়তে লাগলো একের পর এক। এবার বিশ্বাস হলো তো? তখন আমার কাছে প্রুফ ছিল না, মুখের কথা বিশ্বাস করলেন না। এবার নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে। কেমন 12 বউ পেয়েছেন আপনি? মায়ের কোনো রিপ্লাই নেই। লিমন পরপর মেসেজ দিয়েই গেছে। যে মেয়ে বিয়ের আগে বয়ফ্রেন্ডকে শরীর বিলিয়ে দিয়ে সতীত্ব হারায়, ওই মেয়ে আপনাকে ঠকিয়েছে, এটা বিশ্বাস হচ্ছে না? সূচনা যদি চরিত্রহীন না হতো, আমি কি ওকে বিয়ে করতাম না নাকি? হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। সূচনার হামিদা হৈমি এলো তাকে ডাকতে। সূচনার নিজের ভিতরে বয়ে চলা ঝড়গুলো গোপন করে বলল তার শরীর খারাপ লাগছে। শরীর খারাপের মাত্রা এমনভাবে উপস্থাপন করলো যে বাধ্য হয়ে মা মেয়ে তাকে রেখেই চলে গেল। মায়ের শাওয়ার নিয়ে সে সূচনাকে দেখে বলল, কি ব্যাপার, আপনি জাননি? সূচনা টলমল চোখে তাকিয়ে রইল মাহেরের পানে। সহসা সূচনার চোখে চোখ পড়তে চমকালো মাহের। কিছু প্রশ্ন করতে গিয়েও থেমে গেল। বাইরে বেরোবে বলেই বেরিয়ে গেল। ফিরল প্রায় 10টা সুই সুই করে। রাতের খাবার খাওয়ার সময় মাহের জিজ্ঞেস করলো, আপনার খাবার বাড়ছে না কেন? শ্বাসরোধ করে সূচনা উত্তর দিল, আমি খেয়েছি। মায়ের অবাক হলো, কারণ সূচনা রাতের খাবার সবসময় তার সঙ্গেই খায়। খাওয়া শেষ করে রুমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে যেতেই দেখলো সূচনা বিছানায় গুটিয়ে বসে আছে নিশ্চুপ। তাকে দেখে কিছুটা নড়ে উঠল সে। ঈষৎ হেসে মোবাইলে চার্জ দিয়ে শুয়ে পড়ল। সূচনা ঠায় বসে মাহের বলল, শুবেন না? দীর্ঘশ্বাস ছাড়ল সূচনা। বিছানা ছেড়ে কাবাট খুলে ঢিলাঢালা একটি নাইট ড্রেস বের করলো। বিয়ের পূর্ব রাতে সব পরে ঘুমানো হলো। বিয়ের পরে লজ্জা এসব আর পড়া হয়নি, কিন্তু আর লজ্জা পেলে চলবে না। তাকে পরীক্ষা দিতে হবে আজ, কঠিন পরীক্ষা, সতীত্বের পরীক্ষা। আজ পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়েটি যেন সূচনা, যাকে কিনা নিজের স্বামীর নিকট সতীত্বের পরীক্ষা দিতে হবে। সিদ্ধান্তটি তার নিজেরই। তার স্বামী তাকে এরূপ সিদ্ধান্ত নিতে বাধ্য করেনি, তবুও তার আড়ালে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো টের পেয়ে নিজ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে। আদৌ কি এমন কোনো পরীক্ষা আছে যা প্রমাণ করবে সে সতী নারী? সূচনা এসবে অবগত নয়, তবে একদিন অতি প্রিয় এক বান্ধবীর কাছে শুনেছিল, একজন পুরুষ যখন একজন নারীকে গভীরভাবে স্পর্শ করে, ঠিক তখনই বুঝতে সক্ষম হয় তার করা স্পর্শগুলো ওই নারীটির জীবনে হওয়া প্রথম স্পর্শ কিনা। নিজেকে নিয়ে সম্পূর্ণ কনফিডেন্ট সূচনা। ইতিমধ্যে কোনো পুরুষের সঙ্গে সে ঘনিষ্ঠভাবে মেশেনি। লিমনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও যথেষ্ট দূরত্ব বজায় রেখেছে সবসময়। তাই নিজের প্রতি প্রবল বিশ্বাস রেখে বার কয়েক ঢোক গিলল সে। নির্লিপ্ত কণ্ঠে ডাকলো, মাহের। মৃদু নড়ে পাশ ফিরে তাকাতে চমকে উঠল মাহের। দৃষ্টি অসংলগ্ন করে বলল, বলুন। উই শুড বি ইন্টিমেট। আকস্মাত উঠে বসলো মাহের। বিস্মিত দৃষ্টিতে কয়েক পাল সূচনার পানে তাকিয়ে রইল। সূচনা মাথা নিচু করে টলমল দৃষ্টিজোড়া নিক্ষেপ করলো বিছানার চাদরে। মায়ের থতমত খেয়ে বলল, এই আবেদনটি তো ভালোবাসার নয় সূচনা, বন্ধুত্বেরও নয়। সহসা মাথা তুলে ফেল ফেলে চাহনি ছুরি দিয়ে সূচনা বলল, এই আবেদনটি আমার চরিত্রের পরীক্ষা। পরীক্ষা করে দেখুন
এরপর আপনার সিদ্ধান্ত জেনে হয় আমরা সম্পর্ক আগাবো, নয়তো কাল থেকে এই সম্পর্কের রীতি টানবো। ক্রোধ সংবরণে প্রথমবার বৃথা হয়ে হাত উঁচিয়েও থেমে গেল মাহের। বড় বড় নিঃশ্বাসে ছেড়ে ত্যাগ করলো বিছানা। দুহাত কোমরে রেখে বুক টান টান করে মেঝেতে ঠায় দাঁড়িয়ে রইল কতক্ষণ। সূচনার চোখ বেয়ে নোনা পানির স্রোত নামতে শুরু করলো। দীর্ঘক্ষণ চলল পিনপত্র নীরবতা। এরপর ব্যর্থ কণ্ঠে মাহেরই প্রথম বলল, বিয়ের পূর্বে আপনার রুচি বোধ নিম্ন ছিল বলে বিয়ের পরও তাই থাকবে, এটা আমি মানতে পারবো না। বাকিটুকু বলতে পারল না মাহের। তার পূর্বে সূচনা হো করে কেঁদে উঠল। অথচ একটু সময় দিলেই মাহেরের পূর্ণ কথাগুলোতে শুনতে পেত। আপনি আমার স্ত্রী, কোনো প্রয়োজন নেই আপনার সতীত্বের পরীক্ষা নেয়ার। আমার এই দুটো চোখ কখনো ভুলটা বেছে নিতে পারে না। নিজের প্রতি আমার বিশ্বাস আছে। আপনি পবিত্র, ঠিক ফুলের মতনই পবিত্র সূচনা। বিয়ের পূর্বে আপনার রুচিবোধ ভুল ছিল বলেই লিমনের মতো জঘন্য ছেলেটাকে ভালোবেসেছিলেন, যে কিনা মিথ্যে অপবাদ দিয়ে আপনাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। রাগটা আমার এখানেই, কেন আপনি ওর মতো ছেলের সংস্পর্শে গিয়েছিলেন, যে কিনা বিন্দুমাত্র সম্মান দিতে পারিনি আপনাকে? কেন সূচনা, কেন? এই বলে শাস্তি আমি আপনাকে কিভাবে দেব বলতে পারেন? মায়ের বলতে পারল না। সূচনার কান্নার শব্দে তার সবটা এলোমেলো হয়ে গেল। সহ্য করতে না পেরে রুম ছেড়ে বেরিয়ে গেল সে। শাস্তি সূচনাকে দেওয়ার পূর্বে লিমনকে দিতে হবে। এরপর না হয় সূচনাকে কঠিন এক শাস্তি দেবে, যে শাস্তি সারা জীবন বাধ্য করবে সূচনাকে তার বুকের অতি গোপন কুটিরে বন্দিনী হয়ে থাকতে। লম্বা সময় পেরিয়ে গেল। নিজেকে শান্ত করে রুমে ফিরল মাহের। দেখলো কাঁদতে কাঁদতে বিছানার এক কোণে গোটাসুটি মেরে ঘুমিয়ে সূচনা। তার এক একটা ভারী নিঃশ্বাসের শব্দ কর্ণপথ হতে দীর্ঘশ্বাস ছাড়ল সে। ধীর পায়ে এগিয়ে এসে দুয়াত্ম সন্তর্পণে সূচনাকে কোলে তুলে নিল। কয়েক পল নির্নিমেষ চোখে ভাসিয়ে রইল। নাক চোখ মুখ ফুলে লালিমা হয়ে ওঠা মুখশ্রীতে। নিজের পুরুষোচিত চিকন পাতলা ওষ্ঠাধর এগিয়ে সূচনার ললাট পটে গাঢ় একটি চুমু খেলো। বিড়বিড় করে বলল, আপনি ভীষণ বোকা, ভীষণ অভিমানী। 1 মাস পর আপন শহরে ফিরল রুদ্র। পরিচিত শহরে প্রবেশ করতে গহীন বুকটা প্রাণবন্ত হয়ে উঠল। ইচ্ছে হলো চেনা শহরে আপন রাস্তা দীর্ঘ সময় হাঁটতে, পরিচিত বাতাস গায়ে মেখে হা করে দীর্ঘক্ষণ শ্বাস নিতে, রাস্তার ধুলাবালি গায়ে মেখে সিগারেট ফুঁকতে ফুঁকতে টাঙ্গাইল শহর পুরোটাই ঘুরে বেড়ানোর তাগিদ অনুভব করল। জীবনের গোলকধাঁধায় পড়ে আজ সব প্রয়োজনকে ঠিক কতটুকু মেটাতে পারবে জানা নেই। বুক ছেড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মেন শহরে প্রবেশ করার পর ড্রাইভারকে বলল গাড়ি থামাতে। ড্রাইভার গাড়ি থামালো। সে একটি সিগারেট ধরালো। এরপর সেলফোন বের করে কল করলো ঝিনুককে। দীর্ঘদিন পর রুদ্রের ফোন পেয়ে প্রচণ্ড উল্লাসিত হয়ে ফোন রিসিভ করলো ঝিনুক। বলল, আরে এতদিন পর শিষ্যকে মনে পড়লো তো বস, কি অবস্থা? আমি পনিরকে নিয়ে এখন রেস্টুরেন্টের সামনে আছি। যোগাযোগ করতে নিষেধ করছেন বলে দায়িত্ব পালনের অবহেলা করি নাই। ডোর খুলে নেমে দাঁড়ালো রুদ্র। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ডোর লাগিয়ে অত্যন্ত গম্ভীর স্বরে ড্রাইভারকে বলল, গাড়ি পার্কিং করে বাড়ি চলে যা, একদিনের ছুটি দিলাম। ড্রাইভারকে কথাটা বলার পর গম্ভীর চিত্তে ঝিনুককে জিজ্ঞেস করলো, কার সঙ্গে রেস্টুরেন্টে এসেছে? কয়েকটা মেয়ে বান্ধবী, নয়নও আছে। তোকে দেখেছে? না, আমি দূরে আছি, মাস্ক পরা। বাইক আছে সাথে? অরিনকে পুরান বাস স্ট্যান্ড পাঠিয়ে দে, আর তুই ওদের নজর রাখ। রুদ্রকে নিয়ে পনির যখন রেস্টুরেন্টের সামনে এলো, ঝিনুক বসা থেকে লাফিয়ে উঠল। রসগোল্লার মতো গোল গোল চোখ করে কয়েক পাল তাকিয়ে আপাদমস্তক রুদ্রকে দেখতে লাগলো। লম্বা চওড়া সুঠাম দেহখানার নতুন বেশভূষা দেখে অষ্টজোড়া আপনা আপনি ফাঁক হয়ে গেল তার। অগুছালো রুক্ষ শুষ্ক রুদ্রের বেশভূষায় আজ যে কি নিদারুণ যত্নের ছাপ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কি সুন্দর পরিপাটি করে আশ্রে পেছন দিকে ঝুঁটি করে রেখেছে। রাশভারী মুখের চোয়াল জোড়া ছোট ছোট দাড়িগুলোর রাজত্বের পেছনে রুদ্রর যত্ন রয়েছে, তা স্পষ্ট। ঘন ঘন চোখের পলক ফেলল ঝিনুক। আরও একবার রুদ্রকে আপাদমস্তক দেখল। একই, তার পরনে স্কাবলি নেই, রয়েছে খাদি পাঞ্জাবি। ছাইরঙ্গা পাঞ্জাবির উপরে তুর্কি কোটি পরা। চেহারার গম্ভীর্যতা যে কেউ ধরে নেবে বড়সড় একজন রাজনৈতিক নেতা সে। ঝিনুক মৃদু চিৎকার দিয়ে বলল, আরে আরে, বস তো ঝাক্কাস বেশি আসছে, পুরাই নায়ক সাহেব। পনির দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, নেতা নেতা ভাব এসে গেছে, এবার জম্পেশ নেতাগিরি করতে পারবো আমরা। রৌদ্র চোখ গরম করে তাকালো। নেতাগিরি তার রক্তে থাকলেও সবে বিন্দু আগ্রহ তার নেই। অনেক বড় একটা উদ্দেশ্য সফল হতে যাচ্ছে তার। 80 ভাগ হয়ে গেছে, আর 20 ভাগ হলেই নিজের জীবনের গল্প নিজেই তৈরি করবে, পাল্টে দেবে তার অভিশপ্ত ভবিতব্যকে। রৌদ্রের চোখ গরম দেখে পনির থেমে গেল। ঝিনুক তৎপর হয়ে ইশারা করলো রেস্টুরেন্টের ভিতরে।
রুদ্র গাম্ভীর্যতা বজায় রেখেই বলল, পনির বাইরে থাক, নিঝুক আয় আমার সঙ্গে। পছন্দের মেনু অর্ডার করে গল্প এবং সেলফি তোলায় মশগুল ছিল হৈমি। রুদ্র রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে সর্বপ্রথম হৈমিদের টেবিলে তৃষ্ণার্ত দৃষ্টিজোড়া নিক্ষেপ করল। কয়েক পল তাকিয়ে রইল স্থির চোখে। ঝিনুক বাম পাশের একটি টেবিলে ইশারা করে বলল, এই টেবিলে ফাঁকা আছে বস, এখানে আসুন। ছোট্ট শ্বাস ছাড়ল রুদ্র। ঝিনুকের দেখানো টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে অতি সন্তর্পণে বসেও পড়ল। তার আয়েসি ভঙ্গিতে পায়ের ওপর পাতলে বসা এবং শান্ত গভীর দৃষ্টিচোরা নির্দিষ্ট একটি মানুষকে দেখতে থাকার বিষয়টি ছিল ঠিক চোখ ধাঁধানো, মন মাতানো। তাই তো ডান পাশের টেবিলে বসে থাকা কাপলদের মধ্যে থেকে সুন্দরী রমণীটি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রুদ্রর পানে। রমণীর বয়ফ্রেন্ড তার বাহুতে গুঁতো দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি হ্যাংলামো, আমার দিকে তাকাও। খাওয়া দাওয়ার পালা শেষ করে বান্ধবীদের সঙ্গে উঠে দাঁড়ালো হৈমি। ধীর পায়ে এগুতে এগুতে বান্ধবীদের বলল, তোরা তো সব একদিকে যাবি, আমার আবার ভাবিদের বাড়ি যেতে হবে, কদিন থাকতেও হবে ওখানে। এত জোর করলো না ভাবি, না গেলে আবার রাগ করবে। জানিস ভাইয়া কক্সবাজার গেছে, তার ডিপার্টমেন্টের সিনিয়র স্যাররা জোর করে নিয়ে গেছে, অথচ বিয়ের পর ভাইয়া হানিমুনেই যায়নি। ভাবির মন খারাপ হয় না বল? মন খারাপ করেই বাপের বাড়ি চলে গেছে। ভাইয়া বলে গেছে আমি যদি ওখানে গিয়ে থাকি তাহলে ভাবির কম মন খারাপ হবে, কারণ আমি তো হরেক রকমের কথা বলে বলে মানুষকে হাসিয়ে দিতে পারি। এই রুদ্র ভাই। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে রুদ্রকে পাশ কাটিয়ে এক পা বাড়িও আবার পেছন দিকে ফেরত এলো। নয়ন আকস্মাৎ তার বাহু খামচে ধরে ফিস ফিস করে বলল। হৈমি সহ বাকি বান্ধবীরা থতমত খেয়ে গেল, কারণ এরা সবাই রুদ্রকে চেনে। পাশাপাশি হৈমির সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই জানে। হৈমির অবস্থা তো নাজেহাল হয়ে গেল। একদিকে ভয় ক্ষণে ক্ষণে গা শিউরাতে লাগলো, অপরদিকে চোখ জোড়া আশ্চর্যান্বিত হয়ে আগাগোড়া রুদ্রকে দেখল। একটু কি ক্রাশ খেলো? আপাতত বোঝা গেল না। রুদ্র ক্ষণকাল হৈমি সহ বান্ধবীদের থমকানো রূপ দেখে ডন্ট কেয়ার ভাব নিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। প্রচণ্ড গম্ভীর হয়ে মোবাইলের দৃষ্টি নিবদ্ধ করল সে। তার অপোজিটে বসা ঝিনুক বোকার মতো হাসছে, তাও হৈমিদের দিকে তাকিয়ে। হৈমি কি করবে কিচ্ছু ভেবে না পেয়ে জোরপূর্বক মুখে হাসি টেনে আনলো। আত্মীয়তার সম্পর্ককে স্মরণ করে ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করল, বেআই মশাই, আপনি এখানে কেমন আছেন? এক পলক তাকিয়ে পুনরায় ফোনে দৃষ্টি রাখলো রুদ্র। আপন মনে মুখ থমথমে হয়ে গেল হৈমির। ঝিনুক বলল, ভাবি বস একটু আগেই ঢাকা থেকে ফিরেছে, টায়ার্ড তো, তাই কথা বলতে পারছে না। চোখ কটমট করে ঝিনুকের দিকে তাকিয়ে হৈমি বলল, এমন ভাবে বলছেন মনে হয় সুদূর আমেরিকা থেকে আপনার বস ফিরেছে। আর ভাবিকে, ভাবি আপনার কোন গোষ্ঠীর ভাইয়ের বউ আমি? ক্রোধান্বিত হয়ে ঝিনুককে কথাগুলো বলাতে রুদ্র চোখ গরম করে একবার তাকালো হৈমির দিকে। ব্যাস নিমেষেই বান্ধবী সহ নিজেকে লোপাট করে ফেললো হৈমি। রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর সকলেই দম ছাড়ল। নয়নবাদে প্রত্যেকে এক ডাকে সিসি করে উঠল, সি সি, কি অপমান! এমন আত্মীয় শত্রুপক্ষেরও না হোক। ইস হৈমি, কি অপমানিত হলি রে! থাক, মন খারাপ করিস না, এরপর আর একবারের ছেলের সাথে কথা বলতেও যাস না। তীব্র অপমানে ফুলে ফেপে ওঠা বুক নিয়ে শেখ বাড়িতে পা রাখলো হৈমি। শুনেছিল রুদ্র ঢাকাতে, তাই কদিন থাকতে এসেছিল এই বাড়িতে, কিন্তু রুদ্র তো ফিরে এলো, বাড়িতেও নিশ্চয়ই আসবে। না, তার আর এই বাড়িতে কদিন থাকা টাকা হবে না। ভাবের সঙ্গে দেখা সাক্ষাৎ করেই বরং চলে যাবে। নানা রকম চিন্তার মাঝে একটু চিন্তা একটু বেশিই গাঢ় হলো। সেটি হচ্ছে রুদ্র কেন তার থেকে ভাবে মুখ ফিরিয়ে নিল। মুখ ফিরিয়ে তো তার নেওয়ার কথা ছিল, অথচ মুখ ফিরিয়ে নিল ওই বেটা খাটাস দ্য গ্রেট গুন্ডা রুদ্র। এই অবিচার কিভাবে সইবে সে? এদিকে সূচনার মন খুব একটা ভালো নেই। সেদিন রাতে কখন ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি। সকালে উঠতে দেরি হওয়াতে মায়ের সঙ্গেও দেখা হয়নি। মায়ের নিজ হাতে সেদিন সকালের খাবার তৈরি করে খেয়ে ভার্সিটিতে গেছে। ঘুম ভাঙার পর মায়ের মেসেজ পেয়েছিল, লেখা ছিল, খাবার রেডি আছে, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিন, আজ দ্রুত ফিরবো আমি। সূচনা কথা রাখেনি। মায়ের তৈরি করা খাবার হয়নি, কারণ তার মনে কি চলছে কি আছে কোনো কিছু আজ করতে পারেনি সে। অদৃশ্য এক অপরাধবোধ সকালেই বাবার বাড়িতে চলে এসেছে। বাড়ি ফিরে মায়ের থেকে পায়নি। ফোন করে জানতে পারলো সে বাবার বাসায়। রাগও করেনি, বরং সূচনা যেভাবে যেখানে থেকে কমফোর্ট ফিল করে সেখানে থাকলে সে স্বস্তি বোধ করবে বলে জানিয়েছে। কিন্তু সূচনার এই চলে যাওয়াটা তার মা বোন অন্যভাবে নিতে পারে। ভাবতে পারে নতুন বউ হুটহাট কেন বাপের বাড়ি চলে যায়, তার কি স্বামী সংসারে মন নেই? এরূপ ভাবনা যেন মা বোনের মাঝে না আসে। তাই তাদের বলা হলো কদিন পর সে কক্সবাজার যাবে ঘুরতে, সূচনাকে নিয়ে যেতে পারবে না। তাই তার মন কিছুটা খারাপ। সে মন খারাপ ভালো করার জন্যই মায়ের নিজে তাকে বাপের বাড়ি পাঠিয়েছে।
কক্সবাজার যাওয়ার আগে সূচনার সঙ্গে দেখা করেও গেছে, বলে গেছে ফিরে এসে তাকে সারপ্রাইজ দেবে, কিন্তু সে সারপ্রাইজ কি ভেবে পায়নি সূচনা। হৈমির আগমনে সূচনা খুশি হলো, কিন্তু যখন হৈমি জানালো বিকেলের দিকে চলে যাবে মন খারাপ করে ফেলল। তার মন খারাপ দেখে হৈমির মনও কেমন কেমন হয়ে গেল। সূচনা নম্রভাবে জোরাজোরি করলো, শাশুড়িকে ফোন করে জানালো হৈমির চলে যাওয়ার খবর। খবর শুনে রেগে গেলেন হামিদা, হৈমির সঙ্গে কথা বলে বকাঝকা করলেন অনেকক্ষণ। শেষে থাকতে বাধ্য হলো হৈমি, তবে মনের ভিতরে রুদ্র নামক ওই পোকা খুচুর খুচুর করতেই থাকলো। হৈমি সেই খুচুর খুচুর পেটের ভিতর বা মনের ভিতর কোথাও চেপে রাখতে পারল না, সূচনাকে বলেই ফেলল তার চলে যাবার কারণ। ইতিপূর্বে রুদ্র হৈমির সঙ্গে ঠিক কী ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সঠিকভাবে অবগত নয় সূচনা, তবুও তার রক্তটা ভাইটার সম্পর্কে প্রাথমিক ধারণা থেকেই অনেক কিছু ধরে নিল, যার ফলে হৈমির এই ভয়টুকু করতে অবাক হলো না, বরং তার ভয় দূর করতে রুদ্র সম্পর্কে কিঞ্চিত ধারণা বদলাতে বলল। তুমি ভয় পেও না হৈমি, ভাইয়া তোমাকে আর কিচ্ছু বলবে না। চট করে হৈমি জিজ্ঞেস করল, কে বলল উনি বলেছেন? সূচনা তাকে আশ্বস্ত করে সেদিনের সেই ঘটনাটি বলল। সবটা শুনে হৈমির বুকের ভেতর উত্তেজনায় ওলটপালট ধরল, বিস্মিত হয়ে বলল, উনি আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে গেছিল? সূচনা মন খারাপ করে বলল, হ্যাঁ, তোমার ভাইয়া আর মা সে প্রপোজাল ফিরিয়ে দিয়েছে। এরপরই তো ভাইয়ার অ্যাক্সিডেন্ট হলো। তারপর মাহের যখন এ বাড়িতে এলো, ভাইয়াকে অনেক কিছু বুঝিয়েছে। সেই দিন থেকেই তো কেমন পাল্টে গেল ভাইয়া। আজ ঢাকা থেকে এসেছে, বাড়িতেও আসবে। তুমি নিশ্চিন্ত থাকো, বিশ্বাস রাখো, ও তোমায় কিছুই বলবে না। কথা বলবে কিনা সেটাও সন্দেহ। আমার ভাইটা অন্যরকম হৈমি, আমার ভাইটা অন্যরকম হৈমি। ঝোঁকের মাথায় হয়তো ভুলভাল কাজ করেছে, সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একবার যখন ওর মধ্যে বোঝ এসেছে তখন ওকে ওর ঝোঁক বা আবেগ কোনোটাই টলাতে পারবে না। চোখ পিট পিট করে অবাক সরে হৈমি বলল, আসলেই? সূচনা মৃদু হাসলো, মাথা দুলিয়ে বলল, হ্যাঁ গো, তুমি জানো ঢাকা গিয়ে আমাদের থেমে যাওয়া একটা ব্যবসা দায়িত্ব ভাইয়া নিয়েছে। করোনার জন্য উঠতি ওই শাড়ির কারখানার কাজটা বন্ধ হয়ে গিয়েছিল, সেই কাজটা এবার ভাইয়া নিজে ধরেছে। লাইসেন্স হয়ে গেলেই সামনের বছর থেকে পুরো দমে চলবে এই কারখানা। রুদ্রকে নিয়ে আর অনেক গল্পই করলো সূচনা। হৈমি সেসব মন দিয়ে শুনল। সবশেষে সে বুঝতে পারলো তার থেকে মুখ ফিরিয়ে নেবার কারণটিকেও বিড়বিড় করে আওড়ালো। তার মানে অতিরিক্ত আবেগের জন্যই উনি আমার সাথে ওসব করেছিল? ছি, যেমন মানুষ তার তেমন আবেগ। একসাথে ডিনার করবে বলে অপেক্ষা করছিল সূচনা, তাই 9টার দিকে বাড়ি ফিরল রুদ্র। কাজের মেয়েটা সূচনাকে রান্নায় হেল্প করে, ডাইনিং টেবিলে সবটা গুছিয়েও দিল। দাদিন বেড়াতে গেছে ছোট ছেলের বাসায়, তাই বাড়ির পরিবেশ তেমন রমরমা নয়। যদিও হৈমি আসার পর কিছুটা প্রাণ এসেছে। রুদ্র খেতে আসার পর সূচনার খেয়াল হলো হৈমিকে ডাকা হয়নি, সে রুমে পড়ছে, তাই কাজের মেয়েটাকে বলল হৈমিকে ডেকে আনতে। হৈমিকে যখন বলা হলো ডিনার নিচে রেডি, যেতে বলা হচ্ছে, খিদের তাড়নায় বই কলম বিছানা ছুঁড়ে স্লিপার পায়ে দ্রুত নেমে এলো। ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং রুমে প্রবেশ করতে বড় ধরনের ঝটকা খেল। সুগঠিত পেশিবল শরীরে নেভি ব্লু টি শার্ট পরিহিত রুদ্র ডাইনিং টেবিলের পূর্ব পাশে দেখতে আহত হলো তার দৃষ্টি জোড়া। নিমিষের চোখ নামিয়ে নিজের দিকে তাকালো। হালকা গোলাপি রঙের লেডিস টি শার্ট পরিহিত নিজের ছোট্ট কিশোরীর দেহখানি দেখে লজ্জায় দু কান কাটা গেল। তড়িৎ গতিতে পিছমুখী হয়ে দাঁড়িয়ে ছুটে গেল দোতলা সূচনার ঘরটায়। ধাতুপাত করে একটি ওড়না গলায় এবং বুকে জড়িয়ে আবারও ডাইনিংয়ে চলে এলো। সূচনা ঈষৎ হেসে বলল, এসো। রুদ্র নির্বিকার ভঙ্গিতে খাবার খাচ্ছে, অথচ কিছুক্ষণ পূর্বে হৈমির দিকে কেমন করে তাকিয়েছিল। একবার তাকিয়ে অবশ্য চোখ ফিরিয়েও নিয়েছিল, আর এই চাহনিকে অনুসরণ করেই তো হৈমির খেয়াল হয়েছে সে একজন যুবক পুরুষের সামনে ওড়না ব্যতীত সে বিরাট বড় ভুল করেছে। প্রচণ্ড অস্বস্তি নিয়ে হরহর করে খাবার খেলো হৈমি। এর মধ্যে দুবার খাবার গলায় আটকে কাশি উঠেছে। তার এহেন অবস্থা দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে একবার পানি গিয়ে দিয়েছে রুদ্র। এ দৃশ্য দেখে সূচনা গোপনে একটুখানি হেসেছেও। খাওয়া দাওয়ার পর চোখে সূচনার কিছু খাবার ফ্রিজে রাখতে উঠল। রুদ্র খাওয়া শেষ করে চলে যেতে উদ্যত হয়েছে, এমন সময় আকস্মিক হৈমি ঠাস করে মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেল। ঘটনাটি বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো সূচনা এবং রুদ্রের। সূচনা ছুটে এসে ধরল হৈমিকে। রুদ্র থমকানো দৃষ্টিতে একবার হৈমিকে দেখে নিল, এরপর এগিয়ে গিয়ে চেয়ারের পায়ে থেকে হৈমির ওড়না বের করে আনলো। বিরক্ত মুখে চোখ লাল করে তাকালো হৈমির দিকে, কিন্তু বলল সূচনাকে, হোয়াট ইজ হার প্রবলেম?
জাস্ট ড্যাম ইট। ওড়নাটা হৈমির দিকে সরে হনহনিয়ে চলে গেল রুদ্র। ঠোঁট ফুলিয়ে হৈমি বলল, উনি ব্যবসার জন্য ঢাকা গিয়েছিল নাকি এক ঝাঁক ইংরেজি শিখতে গিয়েছিল? আছাড় খেয়েছি, বেশ করেছি, তাতে ওনার কোনো পাকা ধানে মই পড়েছে? যেই না ঢঙের সিঁড়ি। বাইরেই দাঁড়িয়েছিল রুদ্র। হৈমির কথাগুলো শুনে গভীর দীর্ঘশ্বাস ছাড়ল সে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রহস্যময় এক হাসি দিল, বিড়বিড় করে আওড়ালো, মিস ডার্লিং, নাও ইউ উইল স্টেপ ইনটু এ ট্র্যাপ। আপনাদের জীবনে কি মন ভালো করার মেডিসিন আছে? যার জীবনে মন ভালো করার মেডিসিন আছে তার জীবনটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর এবং রঙিন হয়। হৈমির জীবনে মন ভালো করার মতো মেডিসিন আছে, তার নাম টিশা। এই টিশা কিন্তু শুধু হৈমির জীবনেরই মেডিসিন নয়, এই টিশা আর অনেকের জীবনেরই মন ভালো করার মেডিসিন। তবে এই মেডিসিনটাকে একান্তই নিজের করে পেয়েছে শুধুমাত্র রূপ, টিশার স্বামী হৈমির দুলাভাই। সে যাই হোক, আজ যে হৈমির ভীষণ মন খারাপের দিন। এই মন খারাপটা অবশ্য গত দুদিন থেকেই হচ্ছে, যার ফলে সে পড়াতে মন বসাতে পারছে না, কলেজে যেতেও সায় দিচ্ছে না, আর না সূচনার সঙ্গে মন থেকে হাসি খুশি হয়ে মিশতে পারছে। তার এই মন খারাপের রহস্যটা কি জানেন? মিস্টার রুদ্র শেখ, তার ভাবির ভাই, তার বেয়াই সাহেব। আজ দিয়ে শেখ বাড়িতে 3 দিন হলো তার। সেই যে প্রথম দিন আচার খাওয়ার পর রুদ্র সাহেব তার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল, এরপর আর সামনে আসেনি। মূলত সমস্যাটা শুরু হলো এখান থেকেই। মেয়েরা ছেলেদের অ্যাটিটিউড দেখাতে যতটা পছন্দ করে, ঠিক ততটাই অপছন্দ করে ছেলেদের অ্যাটিটিউড দেখতে। আর হৈমি সে তো বরাবর অ্যাটেনশনের শিকার। যে লোকটা কদিন এত পাগলামি করলো, তার জন্য কী সব বিশ্রী আচরণ, সে কিনা হুট করেই এত অ্যাভয়েড করছে তাকে। লোকটা একটু বেশি অহংকারী হয়ে গেল না? তার মতো মেয়েকে পাত্তা টাত্তা দিতে একেবারেই যে ভুলে গেল, এটা কি ঠিক? সে যে প্রথম দেখার পর থেকে কী সব ঘটনা ঘটিয়ে ফেললো, এরপর তুলে নিয়ে বিয়ে করার মতলব আটলো, কত কাণ্ড হইতে ঘটালো। একটা অ্যাক্সিডেন্ট, এরপর বিয়ের প্রপোজাল থেকে রিজেক্ট, সব মিলে লোকটা মারাত্মক অ্যাটিটিউডের ভান্ডার খুলে বসলো। সহ্য হয় এসব? একেবারেই হয় না। মনটা আজ ভীষণ খারাপ, ভয়াবহ রকমের খারাপ। সে মন খারাপ নিয়ে কানে ইয়ারফোন করে স্যাড সং শুনতে শুনতে রুম ছেড়ে বেরিয়ে গেল। সূচনা তখন রুমের ঝোল বারান্দায় মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। তাই হৈমি রুম ছেড়ে বেরিয়ে দোতলার বারান্দায় এক পাশে যে বেতের চেয়ার টেবিল রয়েছে সেখানে গিয়ে আরাম করে বসলো। গান শোনায় এতটাই বিভোর ছিল যে নিচে তাকাতে সময় নিল ঘন্টাখানেক পর যখন অকস্মাৎ নিচের দিকে নজর পড়ল, বুকের অতি গোপন কুটিরে কেমন করে যেন ধক করে উঠল। একই রুদ্র যে ড্রয়িং রুমের সোফায় বসে কফি খাচ্ছে, কাপা হাতে দ্রুত ঘান অফ করে বার কয়েক ঢোক গিলল হৈমি। নিজেকে কিছুটা আড়াল করে পিটপিট চোখে তাকিয়ে দেখতে লাগলো রুদ্রের ভাবগতিক। এরপর লম্বা করে নিঃশ্বাস ছাড়লো, উঠে দাঁড়িয়ে মোবাইলটা পরিহিত লেডি শার্টের পকেটে রেখে ধীর পায়ে বারান্দায় পায়চারি করলো কতক্ষণ। বিড়বিড় করে বলল, একটু বেশি ঢং দেখাচ্ছে মনে হচ্ছে। তিনি কি হোম মিনিস্টার? বয়সে বড় বলে সব সহ্য করছি, নয়তো এক থাপ্পড়ে দাঁত ফেলে দিতাম। পিয়াদব! বাড়িতে আত্মীয় এলে যে মিলেমিশে থাকতে হয়, সেই শিক্ষা নেই। মনের ভিতর রাগটা ক্রমাগত বাড়তে লাগলো। ইচ্ছে করলো নিচে গিয়ে লোকটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু সব তো করা যাবে না। পাশে কেস টেস্ট ঢুকে দেয় যদি। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়লো। শেষ পর্যন্ত সলিউশন খুঁজতে ফোন করলো টিশাকে। টিশা ফোন রিসিভ করতেই বলল, কি রে, এখন ফোন দিলি, ঘুমাসনি? আমি মিষ্টি খাচ্ছি, 2টো খেয়েছি, আর একটি খাবো, এর বেশি খাবো না। ওজন বেড়ে গেছে রে। বিয়ের সময় ছিলাম 45, এখন 59। বাবুর ওজন 2.5 কেজি। এই জানিস, আজকাল না পেটটা নিচের দিকে কেমন ভারী ভারী লাগে। বাবু এত নড়াচড়া করে, আমার কি মনে হয় জানিস, দীর্ঘদিন এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকতে ওর ভীষণ বিরক্ত লাগছে। তা তো লাগবেই, তুই 1 সেকেন্ড কোথাও বসে থাকতে পারিস না। আর তো ছানাটা কত মাস এক জায়গায় পড়ে আছে, ব্যাপারটা আশ্চর্যজনক। এবার আসল কথা শোন, আজ আমার খুব মন খারাপ। সে কি, মন খারাপ কেন রে? তোর বেয়াই তো আর এখন তোকে চুমু দেয় না, তাহলে মন খারাপ কেন? আর বলিস না দুঃখের কথা, বেয়াই যে গিরগিটির মতো রং বদলাইছে তা তো বলিনি। হৈমি টিশাকে পুরো কাহিনী খুলে বলার পর টিশা খুব সিরিয়াস হয়ে বলল, সবই বুঝলাম, তোর সমস্যাটাও বুঝলাম। আমার সমস্যা? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, শুধু রাগ লাগছে যে এই লোকটা এসব করে আমাকে অপমান করেছে। শোন, তুই যে প্রেমে টেমে পড়ে গেছিস, টের পেয়েছিস? অবশ্য না পাওয়ারই কথা, তোর তো অভিজ্ঞতা নেই, কিন্তু এই টিয়ার আছে। শোন, 4টা প্রেম করে একটা বিয়ে করেছি, পেটে বাচ্চা নিয়ে সারাদিন
টপ টপ করে ঘুরে বেড়াচ্ছি, পক পক করে কথা বলি। একদিন পর কতদিন পর আম্মা ডাক শুনবো, তোকে খালামণি ডাক শোনাবো, জামাইকে আব্বা ডাকের ব্যবস্থা করে দিচ্ছি। এটি আর বয়স যাই হোক, অভিজ্ঞতা কিন্তু কম নেই। তুই কি বোঝাতে চাচ্ছিস দেশে বিদেশে শত শত হিরো টাইপ ছেলে রেখে আমি বাংলাদেশের ডিপজল মিশা ইন্ডিয়ান ভিলেন চুল ঝুটি করা পাগলা বাবা টাইপ ছেলেদের প্রেমে পড়ব, যে কিনা আবেগের তাড়নায় একা পেয়ে অর্ধেক বাসর সেরে ফেলে? ছি ছি বইন, আমার রুচি সম্পর্কে তোর এমন ধারণা! লজ্জিত হলাম, ভীষণ লজ্জিত। তোর লজ্জা ধুয়ে তুই পানি খা। আমার মুখে থেকে সত্যি ছাড়া মিথ্যা বের হয় না, তা তুই খুব ভালো করেই জানিস। আর প্রেম টেম ব্যাপারে আমি যে পিএইচডি করা, এতে সন্দেহ নেই। আমার রকচটা জামাই যে কিনা দু চোখে আমাকে সহ্য করতে পারতো না, বিয়ে করলো মায়ের চাপে পড়ে, সে জামাই বশ করে নিয়েছি শুধু প্রেম ভালোবাসা দিয়ে। এমন বশ করেছি যে এখন দিনরাত প্রেমে হাবুডুবু খেতে অস্থির সে। একদমই কথাগুলো বলে ঢোক গিলল তিশা। এরপর হৈমিকে কিছু বলতে না দিয়ে জিজ্ঞেস করলো, রুদ্রভাই এখন কি করছে রে? তখন বললি ঢং করে কফি খাচ্ছে, শেষ হয়নি? দম ছাড়ল হৈমি। রুদ্রর দিকে তাকে আহত সুরে বলল, এখন কি করছে জানিস? কি? ওনার ডান পা টি টেবিলের ওপর রাখা, সে ডান পায়ের ওপর আবার বাম পা তুলে রাখছে, ঘাড়টা সোফার সাথে মাথায় এলিয়ে চরম শান্তিতে সিগারেট খাচ্ছে। ভাবটা এমন যে সিগারেট না অমৃত খাচ্ছে। আহা, কতদিন সিগারেটের গন্ধ নেওয়া হয়নি রে। তো দুলাভাই বাবু আসার পর থেকে সিগারেট বাদ দিয়েছে। সিগারেটটা আমার জোস লাগতো। ও যখন সিগারেট খেত আমি কত তৃপ্তি নিয়ে শুকতাম। যাক সে কথা, তোর এখন কেমন ফিলিংস হচ্ছে রে? একটা গান ভাইরাল হয়েছিল, শুনেছিস? ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, সেই ধোয়া দেখিতে বড়ই ভাল লাগে। নিজে বলে নিজে খিলখিল করে হেসে উঠল। অথচ তিশা মন ভালো করতে পারল না হৈমির। নিজের ব্যর্থতা টের পেয়ে তিশার জেদ হলো খুব, কেন হৈমির মন ভালো হলো না? তার স্বামী যে বলে তার কাছে মন ভালো করার মতো জাদু আছে, সেসব কথা কি মিথ্যা? তার স্বামী মিথ্যা বলতেই পারে না। যদি বলেও থাকে তাহলে সে মিথ্যাকে সত্যি করার ক্ষমতা তার আছে। তাই প্রচণ্ড সিরিয়াস হয়ে হৈমিকে বলল, আমি তোকে একটা কাজ দেব, পারবি? মন ভালো হওয়ার মতো কাজ? ইয়েস সিস্টার। তাহলে পারবো। ভয় পাবি না তো? তুই কি আমাকে ভীতু টাইপ মেয়ে ভাবতে শুরু করলি নাকি? ঠোঁট টিপে হেসে তিশা বলল, শোন, রুদ্রভাই সিগারেট খাচ্ছে, তুই এখন নিচে যাবি, গিয়ে ইউটিউবে ঢুকবি, এরপর ভাইরাল গানটা প্লে করে টিভির সামনে রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবি। রুদ্রভাই যে ধরনের মানুষ, নিশ্চয়ই বিরক্ত হবে, রেগে যাবে, চোখ গরম করে গাল দুটো শক্ত করে তাকাবে। তুই তখন ফুরুত করে ফোনটা নিয়ে সূচনা ভাবির রুমে চলে যাবি। একেবারে সেফ অ্যান্ড চিল। কি, পারবি তো? ভীষণ উত্তেজিত হয়ে মুখে হাত চেপে হেসে উঠল হৈমি, বলল, পারবো না মানে? ওনাকে একটু জ্বালাতেই তো আমার মন আনচান করছে। ফোন কেটে দিল তিশা। মনে মনে বলল, তুই যে মনে মনে তার সামনে যেতে চাচ্ছ, তার কাছাকাছি থাকতে চাচ্ছ, তাকে আমি বুঝি না চান্দু। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খুব শীঘ্রই তোমাদের খালামুনি প্রেমে পড়বে। যাই বাবা, আমার জামাইয়ের বোধ হয় পড়া শেষ। তিশার আদেশ মতো হৈমি যখন গানটা প্লে করলো, ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, সেই ধোয়া দেখিতে বড়ই ভাল লাগে। লিরিক শুনে রুদ্র সত্যি সত্যি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হৈমির দিকে তাকালো। হৈমির কেন জানি সাহস হলো না সামনে থাকতে। তার চটপট পায়ে চলে গেল রান্নাঘরে, গিয়ে এক গ্লাস পানি খেয়ে পুনরায় ফিরে দিল। রুদ্র সিগারেট শেষ করে হৈমির ফোনের দিকে একবার তাকিয়ে হৈমির দিকে তাকালো, বলল, প্রপোজ করছো? ইউ নো হোয়াট, সেদে দেয়া জিনিস আমি নেই না। দুটোট ফাঁক হয়ে গেল হৈমির। সহসা তর্জনী উঁচিয়ে বলল, আমি আপনাকে প্রপোজ করতে আসব? আমি প্রপোজ করার মতো কি আছে আপনার? আমি এসেছিলাম জাস্ট আপনাকে জ্বালিয়ে নিজের মনকে শান্ত করতে। নিঃশব্দে উঠে দাঁড়ালো রুদ্র। ব্ল্যাক ট্রাউজার, ব্ল্যাক টি শার্ট পরিহিত পেশি বল সুঠাম দেহটি আজকে ভীষণ অভিলাষপূর্ণ লাগছে। যে অভিলাষী দৃশ্য হৈমির অন্তঃক্ষণ শুকিয়ে চৈত্রের খরা সৃষ্টি করলো।
সেই খরায় এক ফোঁটা বৃষ্টির আশায় মাত্র একটিবার ঢোক গিলল সে। কেঁপে উঠল দুপায়ের পাতা, উঁচিয়ে রাখা তর্জনী। রুদ্র সন্তর্পণে হাত বেরিয়ে সে তর্জনী নিজের মুঠোয় করে নিল। দুচোখ শক্ত করে বুঝে ঠোঁট কাঁপিয়ে হৈমি বলল, আমি কিছু বলিনি, আমি কিছু করিনি। প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে বক্র হাসিতে ঠোঁটজোড়া চঞ্চল হলো রুদ্রর। মাথা নিচু করে হৈমির গোলগাল ছোট্ট মুখের সম্মুখে ঠোঁটজোড়া নিয়ে সিগারেটের গন্ধযুক্ত উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল। নিমেষেই হৈমির বক্ষস্থলে ওঠানামা বেগতিকভাবে বেড়ে গেল। শক্ত কাঠের না চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল সে। রুদ্র তার বেসামাল চিত্তকে আরো বেশি বেসামাল করে দিতে পুনরুত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিসিয়ে বলল, আমাকে জ্বালাতে এলে নিজেই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে সুইট হার্ট। কলেজ যাবার পথে রিকশায় বসে অন্যমনস্ক হৈমি ভাবছিল শেখ বাড়িতে তার আয়ুকাল আর মাত্র 3 দিন। মায়ের ফেরার পর নিজের বাসায় ফিরতে হবে, এই ফিরে যাওয়া আনন্দের হওয়ার কথা ছিল। যেখানে সে শেখ বাড়িতে আসতে কদিন থাকতে রাজিই ছিল না, সেখানে 3 দিন পর ফেরার কথা ভাবতেই খুশিতে গদগদ হওয়ার কথা। অথচ সেই খুশি নয়, তার মন বিন্দুমাত্র আনন্দিত হচ্ছে না, বরং সূক্ষ্ম এক ব্যথায় হৃদয়স্থল চিনচিন করছে। যে ব্যথার উৎসে রয়েছে রুদ্র। একটি মেয়ে একটি ছেলের কাছে অ্যাটেনশন পেতে চাচ্ছে, চাতক পাখির মতো কদিন থেকে ঘুরঘুর করছে একটুখানি অ্যাটেনশন পেতে, অথচ পাচ্ছে না। এ দহন যে বড়ই ভয়াবহ। রিক্সা চলছিল তার আপন গতিতে। হৈমিও রুদ্রকে ঘিরে ভাবনার রাজ্যে ডুবছিল। সে ডুবে থাকার মাঝে গোলাপি কোমল অষ্টচরা নাড়িয়ে বিড়বিড় করল, আমি আপনাকে শুধু একটা চিঠি দিয়েছিলাম। চিঠির কথাগুলো যতটা না সিরিয়াস ছিল তার চেয়ে বেশি দুষ্টামিয়ে ছিল। কিন্তু এর ফল আমাকে কঠিনভাবে ভুগিয়েছেন আপনি। যে কঠিনতা বীজ হয়ে আমার হৃদয়ে রোপণ হয়েছিল, সেই বীজ অঙ্কুরিত হতে পারল না, আপনি হতে দিলেন না। ভেবেছিলাম আপনাকে নিয়ে আজীবন হৃদয়ে বৃক্ষ লালন করব। ঘটল উল্টোটা, এর জন্য আপনিই দায়ী। এবার এই ছোট্ট হৃদয়ে প্রেম তরঙ্গ বয়ে আনার অপরাধে সারা জীবন অপরাধী করে রাখবো আপনাকে। একটুও ক্ষমা করব না, একটুও না। আপন মনে ভীষণ লজ্জিত হলো হৈমি। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে উরুর উপর দুহাত জোড়া করে থমথম মুখে বসে রইল। গাল দুটো টমেটোর মতো ক্রমশ লাল হতে থাকলো তার। শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ জাগছে, নিঃশ্বাসে বাড়ছে গভীরতা। অন্তঃকোণে যেন সমুদ্রের উত্তাল ঢেউ দোলায়িত। সন্তর্পণে এক ঢোক গিলল সে। জ্যামে আটকা রইল কয়েক মিনিট। জ্যাম ছাড়ার পর পুনরায় রিক্সা টান দিতেই আকস্মিক রুদ্রকে দেখতে পেয়ে বুকের ভিতরে ধরাস করে উঠল। শহরের এক নামকরা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রুদ্র। হৈমির বুকের ভিতরে ধরাস ধরাস ক্রমশই বাড়তেই থাকলো। রিক্সাওয়ালাকে বলল, মামা মামা থামেন থামেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। রিক্সা থামলো। হৈমিও দূর থেকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে বসে রইল। পিট করে তাকিয়ে আপাতমস্তক রুদ্রকে দেখতে লাগলো। মিনিট 2 পর রিক্সা এসে থামলো রুদ্রর সামনে। মুহূর্তের মধ্যে রিক্সা থেকে নেমে এলো এক সুদর্শনীয় রমণী। চঞ্চলচিত্ত সহসা মিয়ে গিয়ে চোখে মুখে বিবর্ণতা ফুটে উঠল হৈমির। কিঞ্চিত বিস্ময়ান্বিত হলো। রুদ্র তো অমন ছেলে নয়। আবার ভাবলো, কেমন ছেলে নয় যে ছেলে অল্প পরিচয় তার সঙ্গে ওসব করতে পারে? সে কি পারে না আর ডজন খানেক মেয়ের সঙ্গে বেহাবনা করতে? তাহলে সূচনা কেন বলেছিল তার ভাই নারী বিদ্বেষী? এই কি তাহলে তার নমুনা? কেন জানি কান্না পেল খুব, কিন্তু কেন পেল কান্না? প্রশ্নের উত্তর মেলাতে পারল না। শেষে আপন মনেই বিড়বিড় করল, ওনার এত সাহস ডজন খানেক মেয়ের সঙ্গে বদমাইশি করবে? যদি তাই করবে, আমার সঙ্গে লুতুপুতু করলো কেন? আমাকে যে অতগুলো চুমু খেলো তার কি হবে? প্রয়োজনে আমি মামলা করব, তবুও এতগুলো মেয়ের সঙ্গে লুতুপুতু করতে দিব না। কিন্তু মামলা করলে তো প্রুফ লাগবে। হ্যাঁ, প্রুফ আছে। ওই যে সেই ভিডিওটা। চমকে উঠল হৈমি। ওষ্ঠাদার ফাঁক করে লম্বা নিঃশ্বাস ছাড়ল। এরপর তড়িঘড়ি করে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে মাথায় ওড়না চেপে মুখে মাস্ক লাগালো। ততক্ষণে রুদ্র ধীরে ধীরে আগত নারীটির সঙ্গে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেছে। হৈমিও তড়িৎ গতিতে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। দেখল রুদ্র একেবারে কর্নারের টেবিলে মেয়েটার মুখোমুখি হয়ে বসেছে। দূর থেকে মেয়েটার মুখ যতটুকু দেখছে আর পেছন থেকে যতটা দেখেছে, নিঃসন্দেহে মেয়েটা ভীষণ স্মার্ট এবং সুন্দরী, যার ফলে তীব্র ঈর্ষায় কপালের রগগুলো দপদপ করে উঠল হৈমির।
কোনো ক্রমে একপাশে গিয়ে বসে মেনু কার্ড দেখার ভান ধরল, আড়াল থেকে তীক্ষ্ণ নজর রাখলো পেছনে রুদ্র এবং আগত নারীটির দিকে। 10 মিনিটের মাথায় 1 কাপ কফি অর্ডার করলো। কফি খাওয়ার মুড নেই, তবুও রুদ্র আর তার সম্মুখের মেয়েটিকে কফি খেতে দেখে সে নিজেও অর্ডার করলো। আধ ঘন্টার মতো আলাপচারিতা শেষে মৃদু হাস্য উঠে দাঁড়ালো রুদ্র। হৈমি খেয়াল করলো মেয়েটার ঠোঁটেও মৃদু হাসি, হাসির ফাঁকে বারবার রুদ্রের দিকে তাকাচ্ছেও। ঘন ঘন সামনে আসা চুলগুলো কানে গোচারোর চেষ্টা করছে, যা দেখেই গা জ্বলে উঠল হৈমির। বিড়বিড় করে কতক্ষণ বকলো, সুন্দরী মেয়েটা আগে আগে বেরিয়ে পড়ল।